উক্তিগুলোর বিশ্লেষণ দরকার। সাধারণ উক্তিগুলো আমাকে সমস্যায় ফেলে না। কোনগুলো সাধারণ উক্তি? সাধারণ উক্তি বাহ্য জগৎ আছে, ঠিক আছে, আমি আছি, আর অন্যান্য ব্যক্তি আছে, এগুলো সব সাধারণ উক্তি, এগুলো কোনো সমস্যা ফেলে না। কিন্তু জগৎ সম্পর্কে কোনো দার্শনিকদের উক্তিগুলো আমাকে খুব সমস্যার মধ্যে ফেলে দেয়। তাহলে প্রথম কাজ হবে জগৎ সম্পর্কে এই দার্শনিক উক্তিগুলোকে বিশ্লেষণ করা। আর কি মনের মধ্যে দর্শনের কাজ হচ্ছে সমগ্র জগতের সাধারণ বর্ণনা দেওয়া, সমগ্র জগৎকে সাধারণভাবে বর্ণনা করা, ঠিক আছে। আর বাহ্য জগৎ সহ জড়বস্তু, সুখ দুঃখ, এসব মানসিক ঘটনা, এইগুলোর অস্তিত্ব সম্পর্কে যে সাধারণ বক্তব্য সেইগুলোকে স্বীকার করে নেওয়া, ঠিক আছে। নেক্সট কাজ হচ্ছে দার্শনিকরা যে ভুলটা করেন, শব্দগুলোকে একটু সতর্কতার সাথে বিশ্লেষণ করতে হবে। ওরা সেটা করে না, শব্দগুলোকে সতর্কতার সাথে বিশ্লেষণ করতে হবে। একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে, একটা বচনের একাধিক অর্থ নির্ধারণ হতে পারে, সেখানে কোন অর্থটা নেওয়া হচ্ছে, কিভাবে তাকে তুলে ধরা হচ্ছে, তার একটা বিশ্লেষণ জরুরি। এই কাজগুলো কিন্তু রাসেল করেছিলেন। রাসেল এই বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রথমেই একটা জায়গা দেখাচ্ছেন যে শব্দ, বাক্য, প্রত্যয়, বচন, এই চারটা কথাকে একটু জায়গায় আলাদা করে দেখে দিচ্ছেন। শব্দ, শব্দ আমরা বলি শব্দ, ধরো একটা বললাম রাম, এই শব্দটা একটা প্রত্যয়কে নির্দেশ করে, শব্দটা একটা প্রত্যয়কে বোঝায়, কনসেপ্টকে বোঝায়। রাম শব্দটা একটা কনসেপ্টকে বোঝায়, পরিবর্তন শব্দটা একটা কনসেপ্টকে বোঝায়। এই কনসেপ্ট আর শব্দের মধ্যে তফাৎ আছে। আবার এইদিকে রাম সৎ, এটা একটা বাক্য, এই বাক্যটা একটা বচনকে বোঝায়, একটা বচনকে নির্দেশ করে, বচন প্রকাশ করে। বাক্য আর বচন আলাদা। তিনি বাক্য আর বচনকে, শব্দ আর প্রত্যয়কে ফার্স্টে আলাদা করে নিচ্ছেন। বাক্য আর বচন, বাক্য হচ্ছে শব্দ সমষ্টি, আর বচন কোনটা? বাক্য দ্বারা প্রকাশিত চিন্তা, বাক্য দ্বারা প্রকাশিত চিন্তা, সেটা হচ্ছে বচন। এবারে বচন আর আরেকদিকে রয়েছে শব্দ, আরেকটা কি শব্দ দিয়ে যেটাকে বোঝানো হয়, শব্দ বললেই আমি যখনই তোমাকে বললাম পরিবর্তন, যখনই বললাম আবার, এই ধরনের শব্দ যখনই কোনো একটা শব্দ ব্যবহার করি তখনই দেখো আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়। কিছু একটা বলছি, কোন একটা কিছু সম্পর্কে বলছি, সেই কি, সেই কোন বস্তুটা, এই যে এটা হচ্ছে কনসেপ্ট। এই দুটো কিন্তু আলাদা। এবারে বাক্যটার অর্থ, বাক্যটার অর্থ আর এইদিকে বচনটার অর্থ, ঠিক আছে। বচনটার অর্থ একটু আগে আমরা বলেছিলাম যে বচন সত্য, মানে কি, বচনটার রিয়েলিটির অনুরূপ, মানে ওই যে বাক্যটা যে চিন্তাটাকে প্রকাশ করছে, বাক্যটা যে চিন্তাটাকে প্রকাশ করছে, ভালো করে বোঝো কিন্তু, এটা না বুঝলে কিন্তু এই অ্যানালিসিসটা কাজে লাগবে না। বাক্য আর বচনকে ফার্স্ট আলাদা করা কাজ। বললাম যে রাম সৎ, এই রাম সৎ এটা হচ্ছে একটা বাক্য, এই কথাটা হচ্ছে বাক্য, এই বিবৃতিটা, স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা থেকে তুমি যেটা বুঝতে পারছো, তুমি মানে সবাই যেটা বুঝছেন, এটা হচ্ছে বচন। এবারে এই যে বচন, এই বচনটার আমরা অনেক সময় দেখবো, অনেক সময় কোড ওয়ার্ডও ব্যবহার করি, সেক্ষেত্রে বাক্যটা একটা কিন্তু বচনটা আরেকটা। তাহলে এই বচনটার অনুরূপ যদি হয় তাহলে সেটা সত্য, অনুরূপ ঘটনা যদি বস্তু জগতে থাকে তাহলে সেটা সত্য। মানে রাম সৎ হলে তাহলে বচনটা সত্য, তাই তো? রাম সৎ মানে আমার কথাটা বুঝতে পারলে, যে বাক্য আর বচনের তফাৎটা ফার্স্ট বুঝতে পারলে, বাক্য আর বচনের তফাৎটা, বাক্য আর বচন, বচনের ধারক হচ্ছে বাক্য। আমরা যদি ভালো করে বলি, বচনের ধারক হচ্ছে বাক্য, বচনটাকে কে ধরে রাখে, সেটা হচ্ছে বাক্য। আর প্রত্যেক কনসেপ্ট গুলোকে কে ধরে রাখে, শব্দ। তাহলে আমি যদি বলি ঘুরে ফিরে, বাক্য হচ্ছে বচনের নাম, ঠিক আছে, কারণ বাক্য বচনের ধরে রাখে, ঠিক আছে। তাহলে বচনটা হচ্ছে বাক্যের অর্থ, বচনটা হচ্ছে বাক্যের অর্থ। মূলের মধ্যে বাক্যের অর্থ কি, বচন, বচনটা হচ্ছে বাক্যের অর্থ। আর শব্দ হচ্ছে কার নাম, কনসেপ্টের নাম। শব্দগুলো হচ্ছে কার নাম, কনসেপ্টের নাম, মানে কনসেপ্টের অর্থ, ঠিক আছে। বা আমি যদি বলি শব্দের অর্থ হলো কনসেপ্ট, শব্দের অর্থ হলো কনসেপ্ট। এইবারে শব্দ আর বাক্য,
যাকে বহন করে সেই বিষয়টার সঠিক বিশ্লেষণ করতে হবে, আর সেই বিষয়টার বিশ্লেষণের মধ্য দিয়েই আমি প্রকৃত অর্থটা পেয়ে যাব। তাহলে শব্দের বিশ্লেষণ নয়, শব্দ যে কনসেপ্টকে প্রতিপাদন করে সেই কনসেপ্টের বিশ্লেষণ, আবার বাক্য যে বচনের নাম বা বচনকে ধরে রাখে সেই বচনটাকে বিশ্লেষণ করে। এই জন্য এই মোড়ের আবার এই অ্যানালিসিসটার নাম দেওয়া হয় কনসেপচুয়াল অ্যানালিসিস। কনসেপচুয়াল অ্যানালিসিস। আমি বললাম ধরো রাম আমার ভাই, রাম আমার কি বলবো ভাই, ঠিক আছে, এই কথাটাকে আমি বলতে পারি রাম ইজ মাই ব্রাদার, এটাকে আমি অন্যভাবে বলতে পারি রাম ইজ মাই মেল সিবলিং, উড়িয়ে দিলাম, ব্রাদারকে আউট করে দিলাম। একই বাক্য অন্যভাবে ব্যবহার করছি, বাক্যটার অর্থ দেখো, রাম আমার ভাই, সহোদর ভাই, মানে ব্রাদার মানে ভাই বলছি, সহোদর মানে একই মায়ের পেটে। আবার যখন আমি বলছি রাম ইজ মাই মেল সিবলিং, সিবলিং মানে ভাই বা বোন, সিবলিং মানে ভাই বা বোন, মেল সিবলিং বলেছি তার মানে পুরুষ, পুরুষ সিবলিং তার মানে ভাই বলছি। তাহলে এই দেখো দুটো বাক্য আমি এর জায়গায় একে প্রতিপাদন করতে পারি। দিয়ে ওই জন্য বলছে যে যদি আমি বচনটাকে বিশ্লেষণ করি, বাক্যটা দ্বারা যে বচনটা প্রকাশিত হচ্ছে সেই বচনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি বাক্যটার প্রকৃত অর্থ উদ্ধার করতে পারবো। এই বিশ্লেষণ করে আমাকে বচনের বা বাক্যের অর্থ উদ্ধার করতে হবে। এই জন্য তার মতবাদটার নাম কি বললাম, কনসেপচুয়াল অ্যানালিসিস। বচনের অর্থ নির্ধারণ হবে কিভাবে, এই বচনটা এখানে যখন বলা হবে রাম আমার ভাই, তখন এটাকে বিশ্লেষণ করলে যেটা আমরা পাবো মানে সত্য কি মিথ্যা পাবো। যদি সত্য পাই তাহলে এটা মিনিংফুল হবে, আর যদি মিথ্যা হয় তো তবুও এটা মিনিংফুল হবে। এটা বলতে চাইছেন টিচার? সত্য মিথ্যা হলে মিনিংফুল, এটা আমি এটা বলতে চাইলাম না, বলতে চাইলাম আরেকটা কথা যে আমি এটাকে বিশ্লেষণ করলাম, রাম আমার ভাই এটাকে বিশ্লেষণ করো। রাম একজন পুরুষ, রাম একজন পুরুষ, আরো বাক্যটাকে আরো ভাঙ নাও, রাম আমার মায়ের পুরুষ সন্তান, আমি ছাড়াও আরেকজন পুরুষ সন্তান, এইরকম ভাবে বিশ্লেষণ করেন। আমি এই বিশ্লেষণ গুলো করেছি যে যদি বিশ্লেষণ গুলোকে মানে বিশ্লেষণ করে তার অর্থটাকে বুঝে নিতে পারি, বিশ্লেষণ করে তার অর্থটাকে বুঝে নিতে পারি, তাহলে আমার সম্পূর্ণ অর্থটা বুঝতেও সুবিধা হবে। বিশ্লেষণের এটা হচ্ছে কনসেপচুয়াল অ্যানালিসিস। ওই ধারণাগুলোকে মানে ওই কনসেপ্ট গুলোকে বিশ্লেষণ, একটা বাক্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো তো কোনো না কোনো কনসেপ্টকে নির্দেশ করবে, সেই কনসেপ্টটাকে বিশ্লেষণ করো, কোন সব কনসেপ্টটাকে এখানে তুলে ধরছে সেই কনসেপ্টের বিশ্লেষণ, কি অর্থে তুলে ধরছে, দিয়ে বাক্যটার অর্থ বোঝো। তাহলে সাধারণ জনের ক্ষেত্রে সাধারণ জনের কনসেপ্ট আর দার্শনিকদের কনসেপ্ট, দার্শনিকদের কনসেপ্ট গুলোর ক্ষেত্রে মানে দার্শনিকদের বাক্যগুলোর ক্ষেত্রে আমাকে এই ধরনের একান্ত জরুরি, কারণ ওরা ওদের বাক্যগুলো আমাকে বিভ্রান্ত সৃষ্টি করে। এগুলো মোরের কথা। স্যার এখানে বিশ্লেষণ পর্যন্তই থেমে যেতে হবে, এরপর আর কিছু হবে না, তাই তো? বিশ্লেষণ হ্যাঁ বিশ্লেষণ করে থামবে কেন, ও বিশ্লেষণ করে এর অর্থ উদ্ধার করছো, বিশ্লেষণ করে এর অর্থটাকে খুঁজে বের করছো, ঠিক আছে, কোনটা নির্দেশ করছে। অর্থ বলতে লাস্টে গিয়ে আমরা একই কথা পাবো যে বাহ্য বস্তু, ধরো একটা শব্দ বা দিয়ে আমি একটা পেলাম ধারণা, এই ধারণার কোনটাকে বিশ্লেষণ করে, মানে ধরুন আমি বললাম রাম আমার ভাই, এই ভাই কথাটা কেন, ভাই শব্দটা কোনটাকে বোঝাচ্ছে, তার জন্য আমি একে অনেকগুলো প্রত্যয়, ভাই প্রত্যয়টাকে বিশ্লেষণ করছি, ভাই প্রত্যয়টাকে বিশ্লেষণ করছি, শব্দটাকে নয়, শব্দটাকে ভাঙতে যাচ্ছি না আমি, ওই ভাই ভ ধাতু থেকে এত শব্দ কিছু দরকার নেই, আমার ওই প্রত্যয়টাকে বিশ্লেষণ করছি, ভাই দিয়ে যে বিষয়টাকে বোঝাচ্ছি সেটাকে বিশ্লেষণ করছি, সেটাকে আমি আর কি কিভাবে ব্যবহার করতে পারি সেটাও তোমাকে দেখানো হচ্ছে, দিয়ে দেখানো হচ্ছে এর অর্থটা, যে ভাই শব্দটা কাকে বোঝাচ্ছে, ভাই শব্দটা কোন বিষয়টাকে বোঝাচ্ছে, কোন প্রত্যয়টাকে বোঝাচ্ছে সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, ভাই শব্দটা কোন প্রত্যয়কে বোঝাচ্ছে, ভাই শব্দটা যে প্রত্যয়কে বোঝাচ্ছে সেই প্রত্যয়টা হচ্ছে ভাই শব্দটার অর্থ। রাম আমার ভাই এই বাক্যটা যে বচনকে বোঝাচ্ছে যে চিন্তাটাকে বোঝাচ্ছে সেই চিন্তাটা বা সেই বচনটা হচ্ছে রাম আমার ভাই বাক্যটার অর্থ। বুঝে গেল?
শব্দটা যে বা রাম প্রত্যয়টা যাকে নির্দেশ করছে, রাম শব্দের প্রত্যয় যেটা, সেটাই হচ্ছে তার অর্থ। রাম শব্দের যেটা প্রত্যয় কনসেপ্ট, সেটাই হচ্ছে রাম শব্দের অর্থ। রাম আমার এবার এই ভাই, রাম শব্দের প্রত্যয়টা স্যার, যদি এই রাম শব্দের প্রত্যয়টা আমরা যদি না জানতে পারি, তার মানে আমরা সেটার অর্থটা জানি না। না জানি না, এবার তাকে বিশ্লেষণের মাধ্যমে জেনে নেবো। এবার বিশ্লেষণ করতে গেলেই তো আমাদের একটা কনসেপ্ট সম্পর্কে, এই যে রাম আমার ভাই, এবার ভাইয়ের কনসেপ্টটা আমরা যখনই জানতে পারছি তখনই তো মানে আমাদের বিশ্লেষণ শেষ হয়ে যাচ্ছে, তাই তো? নাকি তারপরেও আরো অনেক কিছু আছে, যেটা পায়েল বলছিল বিষয়টা? না, এই বিশ্লেষণ অনন্তকাল ধরে চলবে এরকম দরকার নেই। অর্থ উদ্ধার হয়ে গেলে বিশ্লেষণ থেমে যাও, ঠিক আছে? আবার কিন্তু বিশ্লেষণ হতে পারে। একটা বাক্যের যদি আমি বলি একরকমই অর্থ হবে, তাহলে কিন্তু আমি থেমে যেতে পারি। এটা কিন্তু মানে ওরা রাসেলরা বলছো যে একটা বাক্যের একটাই অর্থ হবে, সেটা খুঁজে বের করতে হবে, তাই বিশ্লেষণ চলবে 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 বিশ্লেষণ চলবে। মোর কিন্তু সেই কথাটা বলছে না। রাম, এই যে রাম কথাটা, রাম আমার ভাই, ভাবো রাম আমার ভাই, আমার একজন ধরো আমার নিজের ভাইয়ের নাম যদি রাম হয় তাহলে আমি সেক্ষেত্রে ব্যবহার করলাম। আবার রাম বলতে আমি দশরথের জ্যেষ্ঠ সন্তানকেও বোঝাতে পারি। তাহলে আমি যখন কোনো বইয়ে রাম শব্দটা পড়ছি, তখন রাম শব্দটা কোন প্রত্যয়কে বোঝাচ্ছে সেটা আমি সরাসরি হয়তো বুঝতে পারলাম না। যেমন আমাদের কোনো কবিতার অংশ বোঝার জন্য ভাব সম্প্রসারণের প্রয়োজন হয়, কবিতার অংশ বোঝার জন্য কবির ব্যাখ্যাটাকে জানার প্রয়োজন হয়, মানে কবির বিশ্লেষণটাকে জানার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমাদের এখানেও কোনো বাক্যকে জানার জন্য তার বিশ্লেষণের প্রয়োজন হবে। বিশ্লেষণটা কোন ধরনের বিশ্লেষণ বললাম? প্রত্যয়টার বিশ্লেষণ। তাই কনসেপচুয়াল অ্যানালিসিস, বাক্যটার বিশ্লেষণ নয় বা নামটার বিশ্লেষণ নয়, বিশ্লেষণটা হচ্ছে কার? প্রত্যয়টা, কনসেপ্টটা, কনসেপচুয়াল অ্যানালিসিস। স্যার কবির ক্ষেত্রে একটা কথা বলি, কবি যিনি কবিতা লিখেছেন তিনি অন্য কোনো ভাব নিয়ে বা ভাব সম্প্রসারণ করে কবিতাটা লিখেছেন, কিন্তু কিন্তু আমরা তো তার সেই ভাব সম্প্রসারণটা তার মতন করে বুঝতে নাও পারি, মানে আমরা তো আমাদের মতন করেও তো সেটা বুঝতে পারি। তাহলে কি আমি দুটোকেই সত্য বলবো বা দুটোই মানে ঠিক বলবো বা দুটোই অর্থ আছে এটা বলবো? দুটোই অর্থ আছে সেটা বলবো। আমাকে বিশ্লেষণের মধ্যে দিয়ে কি করতে হবে? অর্থটা খুঁজতে হবে। বিশ্লেষণের মধ্যে দিয়ে অর্থ খুঁজতে হবে কিভাবে? আমি বললাম যে তুমি একটা বাক্য, মানে কবিতার মধ্যে কোন একটা শব্দ আছে, তুমি শব্দটার অর্থ বা বিশ্লেষণ করে শব্দটার অর্থ উদ্ধার, শব্দটার যে প্রত্যয়কে বোঝাচ্ছে সেই প্রত্যয়টার অর্থ উদ্ধার করতে পারছো না, কারণ কবি নেই। তোমাকে তখন কি করতে হবে? কবিতার পুরো প্রসঙ্গটা, পুরো বাক্যটার প্রসঙ্গে তার অর্থ বুঝতে হবে, পুরো বাক্যটার প্রসঙ্গে। আবার যদি তুমি বাক্যটা বুঝতে চাও তাহলে কবিতাটার প্রসঙ্গে তার অর্থ বুঝতে হবে, কবিতাটার প্রসঙ্গে অর্থ বুঝতে হবে। এইভাবে এক ধরনের বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে আমি তার অর্থ উদ্ধার করতে পারবো, অর্থ উদ্ধার হবে না এটা নয়, অর্থ উদ্ধার হবে, কিন্তু আমাকে প্রসঙ্গ, সম্পূর্ণটার প্রসঙ্গে বিশ্লেষণ, আংশিক প্রসঙ্গে বিশ্লেষণ। আর এই ধরনের অর্থগুলোকে যেগুলো কবিতার বা ইয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলোকে অনেক সময় অন্যেরা আবার এটাকে বলেন যে ইমোটিভ মিনিং আছে, কগনিটিভ মিনিং নেই। কিছু বিষয় আছে যেগুলো ইমোটিভ মিনিং আছে, মানে আবেগমূলক অর্থ আছে, কিন্তু জ্ঞানীয় অর্থ নেই। এটা কোনো না কোনো হয়তো তার একটা আবেগ, ঠিক আছে, আবেগকে প্রকাশ করেছে, তার আবেগমূলক অর্থ আছে, কিন্তু এর কোনো জ্ঞান, সে কোনো এটা দিয়ে কোনো জ্ঞান দিতে চায়নি বা কোনো জ্ঞান প্রকাশক নয়, এই জ্ঞানীয় অর্থটা হয়তো তার না থাকে। এটা কিন্তু আমরা পরবর্তীকালে অন্য ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাবো, বিশেষ করে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের দর্শনে দেখতে পাবো। মোরের আরেক ধরনের বিশ্লেষণ আরেকটা কোন জায়গায়? মোরের একটা ভালো বিশ্লেষণের জায়গা রয়েছে তার এথিক্সে। মোরের একটা বই প্রিন্সিপিয়া এথিকা, এখানে তিনি দেখাচ্ছেন যে এথিক্সে আমরা যে পদগুলো ব্যবহার করি, নৈতিক পদ, ভালো মন্দ, এগুলো, এই ভালো মন্দ এইসব পদগুলো বিশ্লেষণ অযোগ্য। এই কথাটা দিয়ে তুমি বাকিটা বুঝি। বিশ্লেষণ অযোগ্য মানে একে আর বিশ্লেষণ করা যায় না। ভালো মন্দ এই সমস্ত পদগুলোকে লাস্টে কি হয়েছে বললাম, একটা জায়গায় গিয়ে বিশ্লেষণ থামিয়ে নিতে হবে। কোনগুলোতে থেমে যাবো? বিশ্লেষণ কোনগুলো থেমে যাবে? যেগুলো সরল, যেগুলো অবিভাজ্য, যাকে সংজ্ঞা দেওয়া যায় না। তারই তো সংজ্ঞা। বিশ্লেষণ মানে কি? সংজ্ঞা দিয়ে বিশ্লেষণ। যেমন ভাই কথাটাকে বিশ্লেষণ করতে পারছি, কেন? কারণ ভাইয়ের সংজ্ঞা দিতে পারছি।
ভাই কথাটার বিশ্লেষণ, ভাইয়ের সংজ্ঞা দিতে পারছি, ভাই কথাটার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছি, ফলে ভাই কথাটার বিশ্লেষণ হচ্ছে, বিশ্লেষণ সম্ভব। যার ক্ষেত্রে আর ভাঙা যায় না, যাকে আর মানে যার আর সংজ্ঞা দেওয়ার দরকার পড়ে না বা সংজ্ঞা দেওয়া যায় না, তাহলে সেই জায়গাটাতে কি হয়, সংজ্ঞা দিতে গেলে আমার একটা দোষ হয়ে যাবে, ন্যাচারালিস্টিক ফলসি হয়ে যাবে। যদি সংজ্ঞা দিতে যাই তাহলে ন্যাচারালিস্টিক ফলসি হয়ে যাবে, নাহলে সেই চক্রক দোষের মধ্যে চলে যাবো, যেসব বিভিন্ন দোষগুলো আমার মুখ চলে আসবে। সেই জায়গাটাতে আমি কি করব, আমার বিশ্লেষণটা থামবে। তিনি দেখালেন যে ভালো মন্দর ক্ষেত্রে মানে নৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে ভালো মন্দ এইসব পদগুলো বা এইসব কনসেপ্ট গুলো, এইসব প্রত্যয়গুলো অবিশ্লেষণযোগ্য। প্রত্যয়গুলো কথাটা আমি ব্যবহার করছি, শব্দ কথাটা থেকে আমি প্রত্যয় কথাটা ব্যবহার করছি, শব্দ আর প্রত্যয়কে মূল আলাদা করে নিয়েছে। তাহলে ভালো মন্দ এই প্রত্যয়গুলো বিশ্লেষণ অযোগ্য। কেন বিশ্লেষণ অযোগ্য? ভালো মন্দ এই প্রত্যয়গুলো হচ্ছে সরল, অবিভাজ্য, সংজ্ঞাতীত, সংজ্ঞার অতীত, ফলে এগুলোর আর বিশ্লেষণ করা যায় না। এই একটা মোড় একটা এই ক্ষেত্রে একটা বিশ্লেষণের জায়গা দেখিয়েছিলেন। এখানে তিনি কি বললাম, একটা জায়গায় একটা কথা উল্লেখ করলাম, ন্যাচারালিস্টিক পলিসির কথা বলছেন। কোন প্রসঙ্গে? যেসব ব্যক্তিরা বলেন যে ভালোকে আমরা সংজ্ঞা দিতে পারি, যেমন মিল বলেছিলেন, উপযোগবাদী মিলকে নাও, বেন্থামকে নাও, স্পেন্সারকে নাও, বিবর্তনবাদী, এরা যেমন বলেছিলেন। মিল যেমন বললেন ভালো কি গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পারসন, যা সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখ উৎপাদনের উপযোগী, তা ভালো, মানে সুখটা ভালো, সর্বাধিক সুখ ভালো। তাই ভালো সংজ্ঞা দিলেন সর্বাধিক সুখ উৎপাদনের উপযোগী, সর্বাধিক সুখ। এই ভালোকে সংজ্ঞা, তাহলে আবার অন্য একজন ব্যক্তি বলছেন যে না জ্ঞানটা ভালো, আবার অপর একজন ব্যক্তি বলছেন যে না যেটা সমাজ বিবর্তনের সাথে সম্পর্কিত সেটা ভালো, যেটা যে কাজটা সামাজিক বিবর্তনের কি বলে অনুকূল সেটা ভালো, সমাজকে বিবর্তনের উন্নত শিখায় নিয়ে যেতে পারে সেটা ভালো। এই যে তাহলে ভালো কোনটা, ভালো কোন সংজ্ঞাটা গ্রহণ করবে? ভালোর যদি আমরা সংজ্ঞা দিতে যাই একাধিক সংজ্ঞা, তাহলে আমরা কি করব, একটা ওপেন কোশ্চেন আর্গুমেন্টের এই মানে বিভিন্ন, এটা কি যদি ভালো হয়, যদি বলি সুখ ভালো তাহলে জ্ঞান কি ভালো নয়, প্রশ্ন হবে। যদি বলি জ্ঞান ভালো তাহলে শিক্ষা কি, অর্থ কি ভালো নয়, স্বাস্থ্য কি ভালো নয়, প্রশ্ন হবে। এই জন্য এই কিছু জায়গা থাকবে যেগুলোকে আর বিশ্লেষণ করার দরকার নেই, সেগুলোকে শুধুমাত্র কি করতে পারি, একমাত্র অস্টেন্সিভ ডেফিনেশন দিতে পারি, এইরকম ভাবে তার অর্থগুলোকে নির্ধারণ করতে পারি। যেমন আমি যদি বলি লাল রঙের সংজ্ঞা, লাল রঙের সংজ্ঞা আর দিতে পারবো না, সেটা গিয়ে আমাকে কি করতে হবে, লাল রঙের অস্টেন্সিভ ডেফিনেশন, এটা লাল, এটা লাল, লাল রঙের সংজ্ঞা যদি আমি তোমাকে দিতে যাই তাহলে বিভ্রান্তি হবে শুধুমাত্র। দার্শনিকরা অনেক সময় কি করেছেন, এই যেগুলো বিশ্লেষণের আর দরকার নেই, যেগুলো অবিশ্লেষণযোগ্য, দার্শনিকরা সেগুলো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছেন, বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। যদি সেগুলোর অস্টেন্সিভ ডেফিনেশন সম্ভব হতো তাহলে সব থেকে বেস্ট হতো। এটা লাল দেখানোর পরে আমার আর বিশ্লেষণের প্রয়োজন হয় না, কিন্তু লালের যদি আমি যে ব্যক্তি লাল রং দেখাইনি তাকে আমি লাল রঙের কোনো সংজ্ঞা দিয়ে বোঝাতে পারবো না। ওপেনিং কোশ্চেনটা ওই জায়গাটা একটু বলুন না স্যার। ওপেনিং কোশ্চেন যদি আমি কথাটার সংজ্ঞা দিতে যাই বা যেগুলো সরল অবিশ্লেষণযোগ্য সেই প্রত্যয়গুলো সেই কনসেপ্ট গুলো যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে ওপেন কোশ্চেন আর্গুমেন্ট উত্থাপন হতে পারে, না হয় লাস্টে গিয়ে স্ববিরোধিতা উৎপন্ন হতে পারে। ওপেন কোশ্চেন আর্গুমেন্টটা কি বললাম, যদি আমি বলি ভালো, ভালো বলি, কেউ বললো সামাজিক বিবর্তনকে ভালো, আমি এই কথাগুলো লিখছি যেগুলো তো মোরের কথা, সুখকে ভালো নিচ্ছে, এটাকে মেল নিয়েছেন, উপযোগবাদীরা নিয়েছেন, সুখ ভালো সুখবাদীরা নিয়েছেন। আচ্ছা সুখ যদি ভালো হয় তখন প্রশ্ন, তুমি আমি সুখ ভালো তাহলে জ্ঞান কি ভালো নয়, তাহলে জ্ঞান কি ভালো নয়, ভালো কোনটা? এইবার এই যে কথাগুলো এটা হচ্ছে ওপেন কোশ্চেন আর্গুমেন্ট। এবার তুমি যদি বলো জ্ঞান ভালো তাহলে সামাজিক বিবর্তন কি ভালো নয়, আচ্ছা সামাজিক বিবর্তন তো স্বাস্থ্য কি ভালো নয়, ওপেন কোশ্চেন আর্গুমেন্ট মানে প্রশ্নের পর প্রশ্ন হতে থাকবে। তাই একটা জায়গায় গিয়ে এই প্রশ্ন করার থেকেও তুমি বাঁচতে পারবে, তোমাকে সরল অবিশ্লেষণযোগ্য বিষয়কে আর বিশ্লেষণের দরকার নেই। ভালো প্রত্যয়টার অর্থ তুমিও বোঝো, ভালো প্রত্যয়টার অর্থ আমিও বুঝি, তাই ভালো প্রত্যয়টার আর তোমাকে সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। এই জায়গাটা মুর দেখাতে চাইলেন। যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে ন্যাচারালিস্টিক পলিসি হয়ে যাবে।
এটা মুড দেখাচ্ছেন। কার কার মধ্যে ন্যাচারালিস্টিক ফলাসি আছে? ওই যে মিলের বক্তব্য, এগুলোর মধ্যে ন্যাচারালিস্টিক ফলাসি আছে, প্রকৃতিবাদী একটা দোষ আছে সবকিছুকে সংজ্ঞায়িত করা। এই দোষটা কিন্তু ওখানে দেখিয়েছে। তাহলে রঙের ধারণাও কি সরল ধারণা? রঙের রঙের ধারণা ধারণা অবশ্যই অবশ্যই রঙের ওটাকে ধারণাগুলো বিশ্লেষণ করানো যাবে, বিশ্লেষণ করা যাবে না বলে? না, আর বিশ্লেষণ করা যাবে না, অবিশ্লেষণযোগ্য। এটা এই প্রতীকগুলো, এটার রং শব্দটা যে মানে প্রত্যয়টা, শব্দটা কি? শব্দ হচ্ছে প্রত্যয়ের প্রতীক, শব্দ হচ্ছে প্রত্যয়টা প্রতীক। লাল, লালটা হচ্ছে শব্দ, লালটা দিয়ে যে প্রত্যয়টাকে বোঝানো হচ্ছে সেই প্রত্যয়টার প্রতীক হচ্ছে লাল শব্দটা, শব্দটা হচ্ছে প্রতীক। ঠিক আছে, এবার যেগুলো মৌলিক সরল সেগুলোর তো আমি প্রতীক নিয়ে নিয়েছি, তার মানে তাকে সংজ্ঞায়িত করার দরকার নেই। সংজ্ঞা যদি দিতে যায় তাহলে কি হবে? প্রকৃতিবাদী একটা দোষ ঘটে যাবে। লালকে তুমি অন্ধ ব্যক্তির ক্ষেত্রে আমি কি করে, অন্ধ ব্যক্তির ক্ষেত্রে আমি কি করে রঙের তাকে ধারণা দেবো? অস্টেনসিভ ডেফিনেশন। নির্দেশ কিন্তু সে তো অন্ধ, তাকে আমি যে দেখাবো এটা লাল রং সেটাও তো সম্ভব নয়। বুঝলাম না। যে অন্ধ তাকে আমি তো কোনো বিষয় দিয়ে দেখাতে পারবো না, কারণ সে তো দেখতে পাবে না। তাকে পারবে না তো। তাহলে তাকে আমি রঙের ধারণা দিতে পারবো না। বর্তমানে সে তার বর্তমানের পদ্ধতির সাহায্যে দিতে পারবে, তাছাড়া তুমি তাকে রঙের ধারণা দিতে পারবে না, কারণ তার তো ইন্দ্রিয় নেই, তার তো ইন্দ্রিয় নেই। তুমি তাকে কি করতে পারবে? ঠিক আছে, সেই তো সবকিছুতে শুধু একটাই দেখতে পারবে, সে শুধু অন্ধকার দেখতে পারবে, কালো দেখতে পারবে। সে ওই গুণাবলীটা, যার ইন্দ্রিয় নেই, সে ওই গুণাবলীটাকে বাদ দিয়ে সে বাকিটাকে বুঝতে পারছে। কি বললাম বুঝতে পারছো? তুমি যদি তার কাছে ধরো, আচ্ছা আমি তুমি রং দেখতে পাই, কিন্তু ধরো আমি তোমাকে ভায়োলেট বলে একটা রঙের কথা বললাম, তুমি ভায়োলেট রংটা দেখো বা জানো নি, আমি তোমাকে কোনোভাবে হলো ভায়োলেটের কাছে পৌঁছে নিয়ে যেতে পারবো? ভায়োলেট রংটাকে বুঝিয়ে দিতে পারবো না দেখিয়ে, তার প্রতিরূপ না দেখিয়ে? না। এই যে জিনিসটা দেখো, তাহলে আমাকে ভায়োলেট রংটা বোঝাতে গেলে বলে একমাত্র অস্টেনসিভ ডেফিনেশন, এগুলো সরল জিনিস। আচ্ছা তুমি আবার শব্দটার অর্থ নির্ধারণ করতে পারবে? আবার শব্দটার অর্থ, আবার কথাটার অর্থ কিভাবে বোঝাবে? হ্যাঁ, তার সামনে অস্টেনসিভ ভাবে একটা দেখানো যায়, আবারকে তো দেখানো যায় না। আবার যেহেতু একটা বিমূর্ত শব্দ, মূল করেছেন এগুলো, বিমূর্ত গুলোকে মূর্ততে নিয়ে আসার চেষ্টা করেছে। বা তিনি বলবেন দার্শনিকরা অনেক সময় মুহূর্তকে বিমূর্ততে নিয়ে চলে যান, মূর্ত বিষয়টাকে বিমূর্ততে নিয়ে চলে যান। আবার একটা বিমূর্ত শব্দ, এটাকে বাড়িয়ে দেখানো যাবে না, কিন্তু আমি এর ঘটনাক্রম দেখিয়ে দিতে পারবো। তোমাকে ধরো কাউকে একটা থাপ্পড় মেরে আরেকবার মেরে যাওয়া, তখন তার মুখ থেকে যে শব্দটা বেরোলো, এই যে জিনিসটা একটার পরে দ্বিতীয়বার যখন ওর পুনরাবৃত্তি, আবার এগুলো মোরের যেটা মেন বক্তব্য রইলো লাস্ট পর্যন্ত, সেটা যেগুলো সরল অবিশ্লেষণ, তাহলে তার সংজ্ঞা বা বিশ্লেষণ করতে যাওয়াটা অর্থহীন। বলো স্যার, তাহলে মানে অন্ধ ব্যক্তিকে মানে আমরা কোনোদিনই কোনোভাবেই রঙের ধারণাটা বোঝাতেই পারবো না, কারণ সে কোনোদিনও বুঝবেও না, তাই তো? এই কথাটাকে না একবারে আমি বাদ দিতেও পারবো না। কেন জানো তো? বর্তমান যে বৈজ্ঞানিক পদ্ধতি, তাতে কিন্তু চেষ্টা করা হচ্ছে। যেমন দেখবে ব্রেইলি পদ্ধতি বলে একটা ইয়ে আছে, যাতে অন্ধ ব্যক্তিকে অক্ষরগুলো বোঝানো হয়। ঠিক আছে, এইরকম ভাবে বিভিন্ন, আমিও জানি না সঠিকভাবে যে রঙেরটা ওদেরকে কিভাবে বোঝাই, কিন্তু যাদের মানে যে বিষয়গুলো সরল, কথাটা হচ্ছে এখানে যে বিষয়গুলো সরল, তার ক্ষেত্রে অস্টেনসিভ ডেফিনেশনটা আমাদের গ্রহণ করাটা দরকার। অস্টেনসিভ ডেফিনেশন মানে আঙুল দিয়ে আমি তাকে দেখিয়ে দিলাম, বা দৃষ্টান্ত প্রদর্শন, দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিলাম, দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে? আমি তাকে কোনোভাবে সংজ্ঞায়িত করলাম না, সংজ্ঞার সাহায্যে দেখালাম না, সংজ্ঞার সাহায্যে দেখালাম না, সংজ্ঞার সাহায্যে বা কোনো একটা ব্যাখ্যার সাহায্যে আমি তাকে বোঝালাম না। এটা হচ্ছে অস্টেনসিভ ডেফিনেশন। ঠিক আছে, দৃষ্টান্ত প্রদর্শক। যেগুলো সরল তার ক্ষেত্রে অস্টেনসিভই হবে, তার সংজ্ঞা দেওয়া যাবে না, কারণ সরল তো, তার তো আর বৈশিষ্ট্য নেই, তার কত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। বুঝতে পারছো? যদি আমি বলি ঘোড়া, ঘোড়া কি সরল? না, ঘোড়া সরল নয়। ঘোড়ার অনেকগুলো বৈশিষ্ট্য আমি বলতে পারি, ঘোড়ার অনেকগুলো সংজ্ঞা আমি দিতে পারি, সরল নয়। তাহলে আমি যেগুলো সরল বলেছি সেই সরল গুলো কি বলছে? অবিশ্লেষণ।
এইরকম ভাবে আমাকে কি করতে হবে, যে কনসেপ্টুয়াল অ্যানালিসিস করতে হবে। আমি শব্দের বিশ্লেষণে যাব না, আমি কনসেপ্টুয়াল অ্যানালিসিস করব। ওই যে শব্দ যে প্রত্যয়টাকে বোঝাবে সেই প্রত্যয়টার বিশ্লেষণ। মোর এই বিশ্লেষণগুলো তার দর্শনের মধ্যে করেছেন। আমি বললাম যে এথিক্সের ক্ষেত্রে মোরের যে অবদান, সেখানে এই বিশ্লেষণ, প্রিন্সিপে এথিকাতে এই বিশ্লেষণটা তিনি দেখিয়েছেন যে ভালো প্রকৃতি, ভালোর একটাই অর্থ আছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু আছে, ভালোর শতমূল্য আছে, ভালোর শতমূল্য আছে। স্যার স্যার তাহলে সাধারণ মানুষের কাছে আমি ভালো মন্দ এই কনসেপচুয়াল বিষয়গুলোকে কিভাবে বোঝাবো? আমি কতটা দৃষ্টান্ত দেবো যে সেই মানুষটার কাছে, যে সেই মানুষটা বুঝে যাবে এটাকে এটাকে ভালো, এই কাজ ভালো, এই কাজ খারাপ? আর তাছাড়া আমরা, তুমি বলবে না ভালোর আমি কগনিটিভ বলবোই না তার কাছে কি ভালো কি খারাপ। ভালো আর কগনিটিভ সে- নেই, ভালো কথাটা সে নিজে বোঝে, ভালোটা যে সে শিশু, বোঝে। তাকে তো আমাকে বোঝাতে হবে না, যে শিশু তাকে তো আমাকে অবশ্যই বলতে হবে যে এটা ভালো এটা খারাপ, তবেই তো সে বুঝবে। তো যদি যদি মুড়ের কথা মেনে নেওয়া হয়, মুড়ের কথা যদি মেনে নিয়ে যদি বলা হয় তুমি ভালোকে আর বিশ্লেষণ করতে যেও না বা সরল যেটা পেলে, তখন তাহলে নীতিবিদ্যার সুতরাং ওই মানে উপযোগিতাবাদ এর কোনো কাজই থাকে না। আর তাছাড়া সাধারণ মানুষ বা একটা শিশু, হ্যাঁ বুঝতে পারলাম, তোমার কথাটা বুঝে গেলাম একদম। মানে তোমার যেখানে বক্তব্য বিষয়, যে শিশুর ক্ষেত্রে যে ভালোটা এখনো কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণ করতে পারেনি, সে ভালো মন্দ বুঝবে কি করে? তাকে সংজ্ঞার দ্বারা। হ্যাঁ সেটা সেটাই। কি সংজ্ঞার দ্বারা নির্দেশ করতে পারো? সহজ কথা হচ্ছে, তুমি যাকে শেখাও সেটা কি তুমি সংজ্ঞা দিয়ে ওকে শেখাও? মোটেও না। তুমি ওকে সংজ্ঞা দিয়ে শেখাতেই পারবে না। শিশুকে আমরা যা কিছু শেখাই, শিশু অস্টেনসিভ ডেফিনেশনের মধ্য দিয়ে শেখে। শিশু শেখে ওই দেখানো আঙুল দিয়ে বা ওই দৃষ্টান্ত দিয়ে দেখানো, শিশু এর মধ্য দিয়েই শেখে। শিশুকে তুমি যখন ভালো বোঝাতে যাবে, তখন তুমি দেখাতে হবে এই কাজটা ভালো, এই কাজটা ভালো, একটা কাজকে দেখাতে হবে, একটা দৃষ্টান্ত দিতে হবে। তুমি যদি ওকে সংজ্ঞা দিতে যাও, তাহলে তুমিও একটা ওর কাছে বিভ্রান্তিকর আর ও বিভ্রান্তিকর, কারণ শিশুর কাছে ওপেন কোশ্চেন আর্গুমেন্ট আছে। যখনই তুমি বলবে যে লোকের উপকার করাটা ভালো, তখন সে প্রশ্ন তুলবে লোকের উপকার করাটা ভালো, বা বললো সুখ ভালো, কিছু একটা যখনই তুমি বললে ওকে সংজ্ঞা দিলে, তখনই প্রশ্ন তুলবে যে তাহলে কি ওটা ভালো নয়? শিশুর কাছে ওপেন কোশ্চেন আর্গুমেন্ট আছে, ওপেন একদম খোলামেলা প্রশ্ন আছে, শিশুর মতোই প্রশ্ন হবে। শিশুকে এই জন্য সংজ্ঞা দিয়ে বোঝানো যায় না। তুমি যে কোনো শিশুকে দেখবে, যারা উৎকৃষ্ট শিশু, ফেসবুক বা কি বলে ইউটিউবের জামানায় আমরা আরো অনেক কিছু ঘটনাগুলো তুলে ধরি, যে কোন একটা শিশুকে কেউ কিছু একটা বোঝাচ্ছে। যেমন অপুর পাঁচালী, পথের কি বলে ওটাকে, অপুর সংসারে বলো, পথের পাঁচালী, যেটা অপুকে নিয়ে ঘটনাটা ছিল, গল্পটা, সেই গল্পে অপুর প্রশ্ন ছিল গাদা, একের পর এক কোয়েরি হয়েই যাবে, শেষ হবে না। এখানেও ওদের কিন্তু ওই কোশ্চেন তৈরি হয়। ফলে বলছে যেগুলো সরল, তার ক্ষেত্রে সংজ্ঞা দিতে যাওয়াটা অর্থহীন। এবার তুমি ভালোটা বোঝাবে কি করে? ভালোটার, এটা সমাধানে বোঝা যাবে, ভালোটার কগনিটিভ মিনিং নেই, জ্ঞানমূলক অর্থ নেই, তার আবেগাত্মক অর্থ থাকতে পারে, ইমোটিভ মিনিং থাকতে পারে। আমি কোনটাকে ভালো বলছি, আমার ইমোশন অনুসারে আমি এটাকে ভালো বলছি। তুমি এমন একটা জিনিস দেখিয়ে দাও যেটাকে তুমি সম্পূর্ণরূপে ভালো বলছো। এটা তো সক্রেটিসও প্রশ্ন করে পাইনি। সক্রেটিক আইরনিতে ন্যায়ের প্রশ্ন তুলেছিলেন যে ন্যায় কি, লাস্টে গিয়ে দেখা গেল কোনো কিছুটাই মানে একটা নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না, একটা নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না। যে মোরের বিরুদ্ধেও উত্থাপন হবে, মোরের এই যুক্তিটা, মোরের এই বিরুদ্ধতা যখন করবেন, ঠিক আছে, তারা দেখাবেন যে মোর একটা জায়গায় ভুল করছেন, যে ভালো সংজ্ঞা দেওয়া যায় না, এটা ভুল করছেন। মোরে বলতে ভালোর অনেক সংজ্ঞা হতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে, তারা মোরকে সংশোধন করার চেষ্টা করে। কিন্তু মোরের বক্তব্য বিষয় হচ্ছে ভালো জ্ঞানাত্মক সংজ্ঞা দেওয়া যাবে না। হ্যালো, বুঝতে পারলে কি বললাম? জ্ঞানাত্মক সংজ্ঞা শিশুকে যখন তুমি জানাবে, তাকে জ্ঞানাত্মক সংজ্ঞা তুমি তাকে দিতে পারবে না। ঠিক আছে, তাকে তুমি কি করতে পারবে? ওই এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে স্যার কতটা বোঝানো যায়? মানে একটা ভালোর সংজ্ঞা যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে যায়, তাহলে কি তার তো কোনো অসীম, তো তাহলে তো শেষ হবে না। আচ্ছা তুমি বলো, চারজনে যদি কোনো সংজ্ঞা বা কনসেপ্ট না নিয়ে আসে, শুধু এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে বোঝাতে যায়, তাহলে সে অসীম হয়ে যাবে। অনেক আছে, অনেক জিনিস দেখাতে হবে, সে তো মানে প্রায় অসম্ভব প্রায়। এটা তো তুমি আমি বলছি না, এটা সবাই বলছে।
মানে পুরো সবাই বলতে অভিজ্ঞ পার্সন সবাই বলবে ভালো ভালো বা কোনো কিছুর একটা অর্থ হতে পারে না, একটা সংজ্ঞা হতে পারে না। তুমি বলো তো আজকের দিনে, ধরো সাপোজ আমি বলছি, এই যে পরীক্ষায় বেশি নাম্বার তোলা, পরীক্ষায় বেশি নাম্বার তোলা, রাতটা মেরে হলেও পরীক্ষায় বেশি নাম্বার তোলা, আমি পরীক্ষার কিছু বুঝলাম না, আমি বেশি নাম্বার তোলার জন্য পড়লাম, বেশি নাম্বার তুললাম, ভালো না মন্দ? আরেকজন ব্যক্তি সে পরীক্ষায় বুঝলো কিন্তু নাম্বার পেল না, বুঝলো অনেক বুঝে গেল সব বিষয়গুলো, কিন্তু সে নাম্বার তোলার জন্য পড়েনি। অনেক ছেলেকে দেখবে, যেমন এইচএস লেভেলে দেখবে যারা ফার্স্ট হয় তারা নিটে মানে জয়েন্টে গিয়ে ফার্স্ট হয় না, তারা ওইটার দিকে ফার্স্ট হওয়ার জন্য টার্গেট করেছে। আবার কোনো ছেলে যারা একদম পেছনের সারিতে থাকে কিন্তু জয়েন্টে গিয়ে তারা প্রথম সারি। কার পড়াটা ভালো, কার নীতিটা ভালো? স্যার এই ভালো তো প্রত্যেকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আলাদা আলাদা। এইটাই তো আমি বলতে চাইছি, ভালো ইমোটিভ মিনিং হয়, কগনিটিভ মিনিং হতে পারে না, এটা মূল দেখাচ্ছে। জ্ঞানমূলক সংজ্ঞাটা মানে একটা নির্দিষ্ট জ্ঞানমূলক সংজ্ঞা দিতে পারবে সেটা নয়, ইমোটিভ আবেগাত্মক সংজ্ঞা হতে পারে। এটা আমার আবেগের সাথে, যেটা আবেগবাদীরা বলে, এরা বলেছেন যে এটা আমার আবেগের সাথে বা তোমার আবেগের সাথে মেলে, এটা ভালো, এটা ভালো। বুঝতে পেরেছো? শিশুরা ওইভাবেই, এটা হচ্ছে। এরপরটা দেখো আর কোথায় ওর আরেকটা জায়গায় কাজ করছে, সেটা হচ্ছে ভাববাদ খণ্ডন করা। ওই যে রিপিউটেশন অফ আইডিয়ালিজমে তিনি ভাববাদ খণ্ডন করছেন। ভালো করে মাথায় রাখবে, এখানে ভাববাদ বলতে ব্রিটিশ ভাববাদের বিরোধিতা করছেন, বিশেষ করে বার্কলের ভাববাদের বিরোধিতা করছেন। বার্কলের ভাববাদের বিরোধিতা করছেন। বার্কলে যেখানে বলেছেন যে ওই যে যা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, যাকে প্রত্যক্ষ করা যায় তার অস্তিত্ব আছে, যাকে প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব নেই, এই বিষয়টার বিরোধিতা করছেন। বা কি বলে, বস্তু হলো ধারণা, এই যে বিষয়গুলো এর বিরোধিতা করেছিলেন কে? তার রিপিউটেশন অফ আইডিয়ালিজম, ভাববাদ খণ্ডন, এই প্রসঙ্গে ভাববাদীরা বলছেন যে বাহ্য বস্তু স্বতন্ত্র অস্তিত্ব নেই, বাহ্য বস্তুর অস্তিত্ব মনের ধারণার উপরে নির্ভর করে। এবার মোর কিভাবে দেখালেন? মোরের একটা বড় প্রমাণ হচ্ছে, মোরের একটা বড় যুক্তি ছিল যে মোর একটা জনসভাতে একটা হাত তুলে, একটা মোরের ভালোই যুক্তি, যে একটা হাত তুলে তিনি দেখাচ্ছেন যে দেখুন এই একটা হাত রয়েছে, এটা একটা হেতুবাক্য, একটা হাত রয়েছে, এটা একটা হেতুবাক্য, আশ্রয় বাক্য নাম। দ্বিতীয় হাত তুলে তুলেছেন, এই আরেকটা হাত রয়েছে, থেকে একটা সিদ্ধান্ত আসছে। কি সিদ্ধান্ত? অন্তত পক্ষে দুটি হাত রয়েছে, মানে অন্তত পক্ষে দুটি বাহ্য বস্তু বা একটি বাহ্য বস্তু রয়েছে, একটা বাহ্য বস্তু রয়েছে, সুতরাং বাহ্য বস্তু আছে। বাহ্য বস্তু যে আছে এটা প্রমাণ করার জন্য মূল বিষয়টাকে তুলে ধরলেন, সরাসরি দেখিয়ে দিলেন। তাহলে ভাববাদের তিনি একটা বিরোধিতা এখানে করলেন। আর কি ভাববাদের যখন তিনি দেখাতে চাইবেন, তিনি বা রাসেল ওই জায়গাটা দেখাতে চাইবেন যে বার্কলে যখন আমার মনের মধ্যে একটা গাছের ধারণা আছে, আমার মনের মধ্যে গাছের ধারণা আছে, তার বক্তব্যটা এরা বলছে যে গাছের ধারণা আছে বলতে ওই যে ডালপালা সমেত গাছটা আমার মধ্যে নেই, গাছ সম্পর্কে যে ইন্দ্রিয়পত্য আমরা লাভ করছি, সেই ইন্দ্রিয় মানে সেই যে ইন্দ্রিয়পত্য বিষয়ে আমার যে সংবেদন, সেই সংবেদন গুলো আমার মনের মধ্যে আসছে, সংবেদন গুলো আমার মনের মধ্যে রয়েছে বা পাওয়া গেছে। ঠিক আছে, যে বিষয়ের সংবেদন সেই বিষয়টা বাহ্য বিশ্ব, বাহ্য জগতে আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। বলো স্যার, এখানে স্যার বার্কলের ভাববাদ কিভাবে সমালোচনা করলো এটা বুঝলাম। মানে তিনি তো দেখালেন হাত, একটা হাত দেখিয়ে তো বললেন এই যে হাত, বা আর একটা হাত দেখালেন, তাহলে তখন আমরা বুঝলাম যে অন্তত দুটো হাত আছে। তো এখানে তো বার্কলের ভাববাদ কোথায় সমালোচনা হলো? দুটো জায়গা হয়তো আমি একটু তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি বলে থাকি তাহলে এটা একটু মার্জনা করে নিচ্ছি। শোনো, প্রথম বললাম আমি যে ভাববাদের খণ্ডন। ভাববাদ সার্বিকভাবে ভাববাদের বক্তব্য হচ্ছে বাহ্য বস্তু স্বতন্ত্র অস্তিত্ব নেই, মনের ধারণার উপরে নির্ভরশীল। আচ্ছা, আমাদের দেহগুলো কি বাহ্য বস্তু না বাহ্য বস্তু নয়? সবারই সামনেই দেখাতে চাইছেন যে বাহ্য বস্তু আছে, তাই তিনি ফার্স্টেই একটা হাত তুললেন। কি এটা? সবাই কি বললো? এটা একটা বস্তু। দ্বিতীয় একটা হাত তুললেন, কি এটা? এটা একটা বস্তু। তাহলে সিদ্ধান্ত কি হলো? দুটো বস্তু রয়েছে, দুটো বস্তু রয়েছে, তার মানে বাহ্য বস্তু রয়েছে। বাহ্য বস্তু রয়েছে, তোমরা সবাই নেই, এই হাতটা চলে যাবে না থাকবে? রয়েছে।
এটা হচ্ছে ভাববাদের বিরুদ্ধে। আর বার্কলের কথাটা কথাটা বললাম যে একটা গাছ আমার মনের মধ্যে রয়েছে, সুতরাং গাছটা আছে, যা আমার মনের মধ্যে আছে তা আমার তা আছে। এই যে ইন কথাটা, এবারে গাছটা মনের মধ্যে আছে তার মানে কি ওই ডালপালা সমেত গাছটা আমার মনের মধ্যে আছে, না গাছটা সম্পর্কে সংবেদন আমার মনের মধ্যে আছে? সংবেদন। তাহলে সংবেদনটা কার সংবেদন? কোন একটা বিষয় সম্পর্কে সংবেদন। তাহলে সেই বিষয়টা তো মনের বাইরে থাকতে হবে, সেই বিষয়টাকে তো মনের বাইরে থাকতে হবে। বাকলে ওখানে ভুল করে ফেলেছে। বাকলে কি ভুলটা করেছেন? চেতনা, চেতনার বিষয়, চেতনার ক্রিয়া এক করে ফেলেছে। চেতনার বিষয় আর চেতনার ক্রিয়া, এই যে সংবেদন, এটা চেতনার ক্রিয়া, চেতন, আর বিষয়টা আলাদা। সংবেদনটা কার সংবেদন? এই ভুলটা বাকলে করে ফেলেছেন। এখানে বাকলের খণ্ড, আর ওটা সার্বিক ভাববাদের খণ্ড। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এরপরে এইগুলো গেল সাধারণ জ্ঞানের সমর্থনের জন্য যুক্তি রয়েছে। সাধারণ জ্ঞানের যেগুলোকে সমর্থন করে মু সেগুলোকে সমর্থন করে। সাধারণ জ্ঞানে আমি আছি, আমার বাইরে অনেক অপর ব্যক্তি আছে, এই বাহ্য জগতে ঘরের বাইরে অনেক বস্তু থাকতে পারে, এগুলো সব, এগুলো সাধারণ জ্ঞান। মোর এই সাধারণ জ্ঞানগুলোকে কিন্তু সমর্থন করে নিয়েছে, এর জন্য কোনো দার্শনিক আলোচনা দরকার নেই। ঠিক আছে? এরপরে স্যার নেটের একটা প্রশ্ন ছিল মুড নিয়ে, যে মুড অ্যাটমিস্টিক অ্যানালিসিসটা করেছে সেটা কার এগেইনস্টে? এটা কার এগেইনস্টে, কার বিরুদ্ধে ওই অ্যাটমিস্টিক অ্যানালিসিসটা করেছে? অ্যাটমিস্টিক অ্যানালিসিস প্রশ্নটা দিয়েছে এইভাবে যে মুডস অ্যাটমিস্টিক অ্যানালিসিস ইজ সাপোজ টু বি দ্য রিঅ্যাকশন এগেইনস্ট, যে কোনো অপশন হতে পারে। এবারে ভাববাদ কথাটা আছে Kantian dichotomy between epistemology and ontology, option A তে দিয়েছে, B তে দিয়েছে Hegelian identity between God and being, option C তে বলেছে Brownian absolutism, আর D তে দিয়েছে all of the above। এবার দেখো, মূল এর যদি বলি, মোরের এই ভাববাদটা মূল ভাববাদের যে কোনো প্রকারগুলোকে অস্বীকার করছে, ভাববাদের যে কোনো প্রকারগুলোকেই অস্বীকার করছেন। কিন্তু তার টার্গেটে বললাম দুটো জায়গা ছিল তার মেইন টার্গেট। একটা হচ্ছে ম্যাকটাগার্ট, যেহেতু তিনি ম্যাকটাগার্টের প্রভাবে থেকেছেন, ম্যাকটাগার্টের সাথে থেকেছেন, ম্যাকটাগার্টের সাথে তার সখ্যতা ছিল, ম্যাকটাগার্টকে তিনি সম্পূর্ণরূপে বিরোধিতা করেছেন। ঠিক আছে? একই সাথে ব্রাডলে আর বোসাংকে তাদের মেইন টার্গেট। কান্ট এরা অতটা টার্গেটে নয়, তাদের টার্গেটে মেইন থাকছে কি ব্রাডলে বোসাংকে, ব্রাডলে বোসাংকে ম্যাকটাগার্ট এরা তার টার্গেটে থাকছে। আর কে থাকছে? ব্রিটিশ ভাববাদটা। ব্রিটিশ ভাববাদ মানে আমি বললাম যে এই বাকলে এরা কিন্তু এদের টার্গেটে। বুঝতে পারছো? হ্যালো, তাহলে সি এরটা হবে Brownian absolutism যেটা আছে। একদম ব্রাডলের ভাববাদটাও তাদের টার্গেটের মধ্যে থাকছে। ব্রাডলে, বোসাংকে, ম্যাকটাগার্ট, বার্কলে, হেগেলের ভাববাদটা একটু উন্নত জায়গায় চলে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন। তিনি সবকিছুকে অন্য কিছুর প্রকাশ বলে দিচ্ছেন। কান্টের বক্তব্যের বিষয়ের মধ্যে কান্ট বলে দিচ্ছেন যে বস্তু থাকতে পারে জানি না, আমি যেটাকে জানি সেটা হচ্ছে ফেনোমেনা, এর বাইরে নোমেনা থাকতে পারে, আছে, আমি জানি না, আমি জানি না। কারণ যে আমি জানছি সেই আমিও সমস্যার মধ্যে আছে, আমিও এম্পিরিক্যাল ইগো, ট্রান্সেন্ডেন্টাল ইগো নয়। ঠিক আছে? এবারে তাহলে আমি যে আমিকে জানছি সে আমি এম্পিরিক্যাল ইগো, তাহলে ট্রান্সেন্ডেন্টাল কখনো জানা যাবে না, ফলে তারটা একটু আলাদা ধরনের। বাহ্য কানকে ওই জন্য ভাববাদে বা বস্তুবাদে কোনো দিকেই স্পষ্টভাবে ফেলা যায় না, কানকে স্পষ্টভাবে ভাববাদে বা বস্তুবাদে ফেলা যায় না। কিন্তু বাহ্যিক মত অনুসারে কানকে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিস্ট বলা হয়, আবার বলা হয় ক্রিটিক্যাল আইডিয়ালিস্ট। তিনি বস্তুবাদকেও সমর্থন করলেন না, ভাববাদী। কান বুদ্ধিবাদী না অভিজ্ঞতাবাদী? বিচারবাদী। কান ভাববাদী না বস্তুবাদী? বিচারবাদী। ভাববাদী না বস্তুবাদী? বিচারমূলক ভাববাদী। কেউ কেউ বলে সমন্বয়মূলক ভাববাদী, যা কিছু জুড়ে। এই জায়গাটা কিন্তু আর মুরের থেকে এরপরে আরেকটা যে বিষয় যৌক্তিক প্রত্যক্ষবাদী, আরেকটা স্ট্রসনের ওই যে কথাটা বললাম ওখানে মাথায় রাখবে, স্ট্রসন
স্টেশন থেকে যে জায়গাটা প্রশ্ন, এই যে রাসেলের বিরোধিতা করার একটা জায়গা, আর একটা স্টেশনের আরেকটা জায়গা হচ্ছে তিনি মেটাফিজিক্সকে, রিভিশনারি মেটাফিজিক্সকে স্বীকার করে নিচ্ছেন। মেটাফিজিক্সকে যেখানে এরা অর্থহীন বলছে, যৌক্তিক প্রত্যক্ষবাদী, আমি তার জন্য যৌক্তিক প্রত্যক্ষবাদটা আগে বলে নিই। যৌক্তিক প্রত্যক্ষবাদ এটা কেমন, এটা ওই 20 শতাব্দীর মধ্যে মানে 1923 এরকম সময়কালে শুরু হচ্ছে। এরা কি এরা গোড়াতে নিচ্ছে হিউম, লাইবনিজ এদের বক্তব্যগুলো, আর নিচ্ছে কাকে, এদের কাছে যদি আকর গ্রন্থ বলি, বাইবেল বলি, যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকদের কাছে সেটা হচ্ছে উইটনেস্টের ট্রাক্টেটাস। ট্রাক্টেটাসের একটা মেইন কথা আছে, যা বলা যায় তা স্পষ্ট করেই বলা যায়, আর যা বলা যায় না সে বিষয়ে চুপ থাকাই বাঞ্ছনীয়। মানে যেটা স্পষ্ট করে বলতে পারবে সেটা বলো, আর যা বলতে পারবে না স্পষ্ট করে সেটা চুপ থাক, কিছু বলো না। তোমার ওই বলাটা সমস্যার সৃষ্টি করবে, তোমার না বলাটা কোনো সমস্যার সৃষ্টি করবে না। যেটা স্পষ্ট করে বলতে পারো না সেটা বলতে যাওয়াটা সমস্যার সৃষ্টি করবে, দেখবে আমাদের ক্ষেত্রেও হয়। আর না বলাটা সমস্যার সৃষ্টি করবে না। কোনো কিছু বললে না, এড়িয়ে গেলে, ধরো কোনো একটা বিষয়ে আবছা জ্ঞান রয়েছে, আমি এড়িয়ে গেলাম, পাশ দিয়ে চলে গেলাম, আমি বললাম না, কোনো সমস্যা করবে না। কিন্তু যখন আমি স্পষ্ট করে বলতে পারবো না, তখন কিন্তু আমাদের মধ্যে সমস্যা আসবে। এই বিষয়ে বলছে যা স্পষ্ট করে বলা যায় না তাই চুপ থাকবে। এগুলোকে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা গ্রহণ করে। যৌক্তিক প্রত্যক্ষবাদীদের টার্গেট ছিল একটা, যে অধিবিদ্যার বিরোধিতা করা, দ্বিতীয় হচ্ছে দর্শনকে বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করা, দর্শনকে বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করা, মানে বৈজ্ঞানিক যে বিশ্লেষণিক পদ্ধতি, বৈজ্ঞানিক যে সিদ্ধান্ত থাকে সেগুলো সুনিশ্চিত সিদ্ধান্ত, দর্শনে এইরকম ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে ইউজ করা। তাহলে এই কাজের জন্য একজন পদার্থবিদ ছিলেন, মরিস ছিলেন। যৌক্তিক প্রত্যক্ষবাদীদের ম্যাক্সিমাম জনই কিন্তু অনেকে পদার্থবিদ আছেন, পদার্থবিদ, ঠিক আছে। তারা দর্শনের প্রভাব দেখেন, যেমন কার্নাপ, তোমরা নাম পেয়েছো এআর কার্নাপ। কার্নাপ কিন্তু একদম পদার্থবিদ, পদার্থবিদদের উপরে তিনি লিখতে যাচ্ছেন, থিসিস লিখতে যাচ্ছেন, মানে রিসার্চ করতে যাচ্ছেন। হঠাৎ করে তিনি দর্শনের বেশি প্রভাবে থেকে তিনি সিদ্ধান্ত করলেন, না, পদার্থবিদদের উপরে রিসার্চ না করে আমি দর্শনের উপরে চেঞ্জ করবেন। এই যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা অস্ট্রিয়ার ভিয়েনাতে একটা সার্কেল, ওই যে দর্শনকে এইভাবে প্রতিষ্ঠা করতে হবে, অধিবিদ্যার বিরোধিতা করতে হবে, এই ভিয়েনা সার্কেলে তারা একটা মতবাদ গঠন করছে। এই মতবাদটা কি রকম? অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদটা কার থেকে নিচ্ছে? বিশেষ করে হিউম থেকে। এই অভিজ্ঞতাবাদ লাস্টে গিয়ে কি করছে? যৌক্তিক অভিজ্ঞতাকে আমরা কিন্তু বিশ্লেষণ করি। কিভাবে বিশ্লেষণ? যৌক্তিক ভাবে বিশ্লেষণ। তাহলে অভিজ্ঞতাবাদ এবং তাকে যৌক্তিক বিশ্লেষণের মধ্য দিয়ে আমার কোন বিষয়ের যাচাইকরণ বা বিষয়ের অর্থ নির্ধারণের চেষ্টা করতে হবে। তাই তাদের মতবাদটা দাঁড়ালো যৌক্তিক প্রত্যক্ষবাদ। হিউম, লাইবনিজ এরা কি করেছিলেন? লাইবনিজ অধিবিদ্যাকে মানেন, লাইবনিজ একজন আদিবিদ্যক বলা যায়, কিন্তু তাও তিনি বছরকে দুটো ভাগে ভাগ করে রেখেছিলেন, একদিকে রাখলো বিশ্লেষণ, একদিকে সংশ্লেষণ। হিউমকে আরেকটু উন্নত জায়গায় রাখো। হিউম অধিবিদ্যার বিরোধিতা করেছিলেন, দু ধরনের অধিবিদ্যা করেছিলেন, যথার্থ অধিবিদ্যা, অযথার্থ অধিবিদ্যা। ভালো অধিবিদ্যাগুলোকে পোষণ করো, আর যেগুলো মন্দ অধিবিদ্যা সেগুলোকে বাদ দাও, মন্দ অধিবিদ্যাগুলোকে বাদ দাও। কিভাবে তিনি বাক্যটাকে দু ধরনের রেখেছিলেন? সংশ্লেষক, পূর্বদর্শিত সংশ্লেষক, পূর্বদর্শিত বিশ্লেষক আর পরতসাধ্য সংশ্লেষক। আর তৃতীয় কোনো বাক্য হয় না। পূর্বদর্শিত বিশ্লেষক, পরতসাধ্য সংশ্লেষক। পূর্বদর্শিত বিশ্লেষক বাক্যগুলো অনিবার্য, কিন্তু এগুলো কোনো তথ্য দেয় না। পরতসাধ্য সংশ্লেষক বাক্যগুলো অনিবার্য বা সুনিশ্চিত নয়, কিন্তু এগুলো তথ্য দেয়, তথ্যমূলক, জ্ঞানদায়ক। আদিবিদ্যক বাক্যগুলো কোনো দলের মধ্যে পড়ছে না, যেগুলো মন্দ অধিবিদ্যা, কিউম বলবো, কোনো দলের মধ্যেই পড়ছে না। যৌক্তিক দুটো ভাগে বেরিয়েছে, পূর্বদর্শিত বিশ্লেষক, পরতসাধ্য সংশ্লেষক। আমি যদি বলি বিশ্লেষক আর সংশ্লেষক। বিশ্লেষক বাক্য কোনগুলো? মানে আমি যদি বলি উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়কে, বা বিধেয়কে বিশ্লেষণ করলে উদ্দেশ্যকে পেয়ে যাবো। সকল লাল ফুল হয় লাল, বিশ্লেষক। সকল লাল ফুল হয় লাল, এগুলো বিশ্লেষক বাক্য। আচ্ছা, এই বাক্যগুলো, গণিতের বাক্যগুলো, যুক্তিবিদ্যার বাক্যগুলো বিশ্লেষক বাক্য। তাহলে এই যুক্তিবিদ্যার বাক্য, গণিতের বাক্য, এই বিশ্লেষক বাক্যগুলো ঠিক আছে, থাকতে পারে। এই বিশ্লেষক বাক্যগুলো শত সত্য না হয় শত মিথ্যা হবে, শত সত্য শত মিথ্যা হলে দুটো বাক্যই গ্রহণযোগ্য, ঠিক আছে। আরেক ধরনের বাক্য আছে সংশ্লেষক। সংশ্লেষক বাক্য মানে তথ্য সমৃদ্ধ, যে বাক্যগুলো তথ্য দেবে।
যাচাই যোগ্যতার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলোকে সত্য বা মিথ্যা প্রতিপাদন করতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কিত বাক্য বা সেই বিষয়গুলো অর্থযুক্ত। আর যে বাক্যগুলোকে যাচাই যোগ্যতার সাহায্যে পাওয়া যাবে না বা যে বাক্যের বক্তব্য বিষয় বচনগুলোকে আমি যাচাই করতে পারবো না সেগুলো অর্থহীন। অধিবিদ্যার বাক্যগুলো এইরকম ভাবে যাচাইযোগ্য নয়, অধিবিদ্যার বাক্যগুলো অর্থহীন। যাচাই যোগ্যতা সরাসরি ভাবে হতে পারে অথবা যে বিষয়গুলোর মধ্য দিয়ে মানে যেটা যদি আমি বলি প্রত্যক্ষভাবে যাচাইযোগ্য হতে পারে, পরোক্ষভাবে যাচাইযোগ্য হতে পারে। প্রত্যক্ষভাবে যাচাইযোগ্য হলে হবে আর পরোক্ষভাবে যাচাইযোগ্য হলে হবে। ঠিক আছে, যে কোনো বিষয়কে যদি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যাচাই করা যায় কোনো একটা ভাবে তাহলে সেটা অর্থ আছে। যেমন এর একটা কথা যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে কোনো বাক্য তখনই অর্থযুক্ত হবে, তখন অর্থপূর্ণ হবে যদি ওই ব্যক্তি জানে কিভাবে ওই বাক্যে প্রকাশিত বচনটাকে যাচাই করা যেতে পারে। হ্যালো করে বুঝো, একটা বাক্য যে বচনকে প্রকাশ করছে, আমরা অনেক আগে বলেছি যে বাক্য আর বচন কিন্তু আলাদা করে বুঝবে। বাক্য অর্থটা হচ্ছে বচন, এটা মোড়ের কথাতেও ছিল, এখানেও যৌক্তিক প্রত্যক্ষবাদীরা মোড় থেকে প্রভাবিত। বাক্যে যে বচনটা প্রকাশিত হচ্ছে সেই বচনটাকে কিভাবে যাচাই করা যাবে সেটাও যদি আমরা জানি তাহলেও বলবো বাক্যটা অর্থযুক্ত। আমি সরাসরি যাচাই করতে পারলাম না চাঁদের অপর পৃষ্ঠে প্রাণী আছে, চাঁদের অপর পৃষ্ঠে বলছি, চাঁদের প্রাণী আছে, আমি সরাসরি যাচাই করতে পারলাম না। ঠিক আছে, কিন্তু কিভাবে যাচাই করতে হবে আমি জানি, কিভাবে যাচাই করতে হবে আমি জানি, তাই চাঁদের প্রাণী আছে এই বাক্যটা অর্থযুক্ত। সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আচ্ছা স্যার, যে বাক্য এইভাবে যাচাইকরণ যোগ্য সেই বাক্যগুলো অর্থযুক্ত। অধিবিদ্যার বাক্যগুলো এইভাবে যাচাইকরণ যোগ্য নয়। অধিবিদ্যার বাক্যগুলোকে যে ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর সর্বশক্তিমান, এই বাক্যগুলোকে আমরা এইরকম ভাবে যাচাই করতে পারি না। তাই অধিবিদ্যার বাক্যগুলোর কেন জ্ঞানীয় অর্থ নেই। ভালো করে বোঝো, জ্ঞানীয় অর্থ কগনিটিভ মিনিং নেই। কোন নতুন জ্ঞান দিতে পারেন, এটা বিশ্লেষকের মতো শতসত্য বা শতমিথ্যাও নয়, আবার সংশ্লেষকের মতো নতুন তথ্য সমৃদ্ধ নয়। কারণ সংশ্লেষক বচনকে যাচাইযোগ্য হতে হবে, অভিজ্ঞতায় যাচাইযোগ্য বা যৌক্তিক ভাবে যাচাইযোগ্য। এগুলো তাহলে কি অর্থ থাকতে পারে? কগনিটিভ মিনিং থাকতে পারে, কগনিটিভ মিনিং থাকতে পারে। অধিবিদ্যক বাক্যগুলোর কি কোনো প্রয়োজনীয়তা নেই? না, আছে, থাকতে পারে। কোথায় থাকতে পারে? কোনো কবিতা লিখছে থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে থাকতে পারে। তাই কগনিটিভ মিনিং থাকতে পারে কিন্তু কোনো ইমোটিভ মিনিং থাকতে পারে কিন্তু কোনো কগনিটিভ মিনিং নেই আদিবিদ্যক বাক্যগুলো। এবার বলো কি বলছিলে? হ্যালো, হ্যাঁ আমি বলছি যে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা একদিকে তো উইটগেনস্টাইনের দ্বারা ওই ট্যাসিটাস দ্বারা তো প্রভাবিত হয়েছিলেন। বিজনেসের ট্র্যাক্টরটা ওদের কাছে বাইবেল, তাহলে আবার ওই অন্যদিকে মুরের দ্বারাও প্রভাবিত হচ্ছে। যৌক্তিক প্রত্যক্ষবাদীর প্রভাবটা অনেক দেখতে পাচ্ছে। মুর, হিউমকে বাদ দিয়ে তো হবেই না। মুর, রাসেল এরা সবাই কোনো না কোনো ভাবে যৌক্তিক প্রত্যক্ষবাদের প্রভাব সৃষ্টি করেছে, মানে যৌক্তিক প্রত্যক্ষবাদীদেরকে প্রভাবিত করেছে। বুঝতে পারছো কি বলছি আমি? যৌক্তিক প্রত্যক্ষবাদীদেরকে শুধু আর্নস্ট মার্ক বলা হয় একজনকে, জন স্টুয়ার্ট মিল প্রভাবিত করছে, ওই যে আর্নস্ট মার্ক ইনি প্রভাবিত করছেন। ঠিক আছে, আরো তোমার আইনস্টাইন তো প্রভাবিত করেছেন সায়েন্সে, বিজ্ঞানের গুলো। ঠিক আছে, মানে লাইবনিজ প্রভাবিত করেছেন, পিয়ানো প্রভাবিত করেছেন, ফ্রেগে প্রভাবিত করেছেন। যখন এগুলো যুক্তিবিদ্যা প্রসঙ্গে মানে লজিক প্রসঙ্গে এবং লজিকটাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে লজিকের বিষয়গুলোকে, সেই ক্ষেত্রে ফ্রেগে এরা প্রভাবিত করেছে যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিককে। হোয়াইটহেড, মুর, ঠিক আছে, রাসেল, তারপরে উইটগেনস্টাইন এরা প্রভাবিত করেছেন। বুঝতে পারলে? আবার যদি সুখবাদ প্রসঙ্গে যদি কোনো বক্তব্য বিষয় বা আলোচনার যে জায়গাগুলো সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আলোচনার ক্ষেত্রে যে বক্তব্যগুলো, সেখানে হিউম, বেন্থাম এরা প্রভাবিত করেছে। মিল, অগাস্ট কোট, আর্নস্ট মার্ক এরা বিশেষভাবে প্রভাবিত করেছে। ঠিক আছে, শুধুমাত্র উইটগেনস্টাইন নয়। তবে বললে উইটগেনস্টাইনের ট্রাক্টেটাসটাই তো কিছু বাইবেল যেন, ট্রাক্টেটাসের সূত্র আকারে এদেরকে
করেছেন। কিন্তু একটা কথা সত্য যে উইটগেনস্টাইন নিজেই ট্রাক্টেটাসের অনেক মতকে পরবর্তীকালে বহিষ্কার করেছেন। নেক্সট দেখো, তাহলে যৌক্তিক প্রত্যক্ষবাদের এই যে জায়গাটা বলছিলাম, এখানে এই যাচাই যোগ্যতাটাকে বলো ভেরিফিকেশন ইন প্রিন্সিপাল আর প্র্যাকটিক্যালটা একটু বলে দিন না। বলো হ্যাঁ, ভেরিফিয়েবল প্রিন্সিপাল মানে কোন উক্তি বা বচন আমি ভেরিফিয়েবল ইন প্রিন্সিপাল হবে যদি ওই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় না থাকা সত্ত্বেও, ওই পরিস্থিতিতে আমি অবস্থান করতে পারছি না, বাস্তবে আমার থাকার উপায়ও নেই, তাত্ত্বিক ভাবে ধারণা করা যেতে পারে। ঠিক আছে, তাত্ত্বিক ভাবে আমরা ধারণা করে নিতে পারি যে ওই পরিস্থিতিতে যদি আমরা থাকতাম তাহলে কি ধরনের পর্যবেক্ষণ করলে আমি উক্তিটাকে সত্য বলে মনে করতে পারতাম। স্যার এখানে তাত্ত্বিক ওয়ার্ডটার ইংরেজি প্রোনাউন্সিয়েশন কি হবে? থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি, প্র্যাকটিক্যালি ভেরিফিয়েবল মানে তুমি সরাসরি যাচাই করছো, ব্যবহারিক ভাবে যাচাই যোগ্য। আমি বললাম যে আমার বইয়ের টেবিলে ফার্স্ট পার্সের বইটা আছে বা আমার পকেটে 2000 টাকার একটা নোট আছে, এটা আমি ব্যবহারিক ভাবে যাচাই করতে পারি। কেন? যে ওইটাকে যাচাই করার বাস্তব উপায় আমার কাছে আছে। কি হলো, যে মানে ওই পরিস্থিতিতে আমার থাকার, ওই পরিস্থিতিতে অবস্থান করার বাস্তব উপায় থাকে। কোন পরিস্থিতিতে? যে পরিস্থিতিতে আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে জানতে পারি যে কথাটা সত্য না মিথ্যা, উক্তিটাকে যাচাই করে নিতে পারি। তোমার পকেটে, আমার পকেটে 2000 টাকা আছে, এটা আমি বাস্তবে যাচাই করতে পারি না, ব্যবহারিক ভাবে যাচাই করতে পারি না। সরাসরি আমি তোমার কাছে গিয়ে তোমার পকেটে হাত ঢুকিয়ে দেখে নিতে পারি যে সত্যি 2000 টাকা আছে কি নেই। এটা হয়ে গেল ব্যবহারিক ভাবে যাচাই যোগ্য। কিন্তু যেখানে আমার অবস্থান করার কোনো অপশন নেই, কিন্তু ওই পরিস্থিতিতে মানে আমি বাস্তবে অবস্থান করতে পারছি না, বাস্তবে থাকতে পারছি না, বাস্তবে না থাকতে পারলেও আমার সেটাকে এমন কোন যুক্তি আছে বা এমন কোন তাত্ত্বিক যুক্তি যখন কথাটাকে নিতে পারো, এমন কোন যুক্তি আছে যার সাহায্যে আমি সেটাকে প্রমাণ করে দিতে পারি, যাচাই করতে পারি। সেই যুক্তির আলোকে সেই তাত্ত্বিক মানে সেই যুক্তি মানে সেই পরিস্থিতিতে থাকার একটা আমার কাছে ধারণা আছে। এটাকে বলা হয় ওই যে নীতিগত ভাবে যাচাই যোগ্য। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, ধরো বললাম চাঁদের, মানে একদম ওদের যুক্তি প্রত্যক্ষ দার্শনিকদের ওদের বক্তব্যের মধ্যে চাঁদের অপর পৃষ্ঠে পাহাড় আছে, চাঁদের উল্টো দিকে পাহাড় আছে। আমরা চাঁদের এইদিকে যেমন পাহাড় দেখি, চাঁদের উল্টো দিকে পাহাড় আছে। এইবারে বলো তো তুমি উল্টো দিকটা দেখতে পাবে? তুমি উল্টো দিকটা দেখতে পাবে? আমরা পৃথিবী থেকে চাঁদের উল্টো দিকটা দেখতে পাবো? স্যার এমন কোনো ভাবে তো যেতেও পারি, যদি মানে এটা তো ধারণা আমরা করতেই পারি। আচ্ছা, এইটাই আমি যদি বলবো। কোনো তাহলে কিছু সম্ভব হয়, নীতিগত ভাবে যাচাই যোগ্য। মনে করো তুমি তো এই যুক্তিটা এটা মনে করতে পারো যে তুমি এমন একটা রকেট আবিষ্কার করেছো যে রকেটটার সাহায্যে চাঁদের উল্টো পৃষ্ঠে তুমি হাজির হয়েছো, উল্টো পৃষ্ঠে গিয়ে দেখতে পাবে, বা এমন একটা জিনিস আবিষ্কার করেছো তুমি একই মুহূর্তে যখন এইখানে রয়েছো তার কিছুক্ষণ পরেই তুমি চাইলে চাঁদের উল্টো পৃষ্ঠে যখন পৃথিবীর পাশে মঙ্গল, তুমি মঙ্গল গ্রহে চলে গেলে, যে সেখান থেকে হয়তো চাঁদটাকে দেখার চেষ্টা করো, যে তাহলে তুমি দেখতে পেলে যে হ্যাঁ পাহাড় হয়েছে কি নেই। এটা হচ্ছে নীতিগত ভাবে যাচাই যোগ্য। ঠিক আছে, তোমার ওখানে বাস্তবে যাওয়ার কোনো অপশন নেই, বাস্তবে যাওয়ার অপশন নেই, কিন্তু তুমি ধারণা করতে পারছো যে যদি ওই পরিস্থিতিতে যেতে পারতাম বা ওই পরিস্থিতিতে অবস্থান করতাম, ওই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তাহলে কি ধরনের পর্যবেক্ষণ করলে আমি বলতে পারতাম যে কথাটা সত্য। সেই ধারণাটা তোমার কাছে আছে। ঠিক আছে, তাই এটা নীতিগত ভাবে যাচাইযোগ্য, বাস্তবে যাচাইযোগ্য না হলেও নীতিগত ভাবে যাচাইযোগ্য। আদিবিদ্যা বাক্যগুলো কোনো ধরনের মধ্যে পড়ে না। ঠিক আছে, স্যার এমন ভাবে যদি আমি বিচার করতে থাকি তাহলে তো সবই হতেই পারে। আমি ঈশ্বরের ধারণা যদি করি তাহলে এমন একটা হয়তো আসতেই পারে যদি আমি কল্পনাই করে নিই, এইভাবে ধারণা করি যে এমন কোনোদিন হয়তো আসতে পারে যে ঈশ্বরের আমরা দেখা পেতে পারি, পারে না? তোমার কথাটা হয়তো কারনাফ শুনে নিয়েছিলেন। হ্যাঁ, কারনাফ হয়তো তোমার কথাটা শুনেছেন কোনোভাবে।
কার্নাপ একটা জায়গায় বলছেন, ভালো করে বোঝো, যে ঈশ্বরকে তিনি তিনটে অর্থে নিচ্ছেন। তিনটে অর্থ বলতে আমরা ঈশ্বরকে ব্যবহার করি তিনটে অর্থে। ধর্মীয় অর্থে ব্যবহার করি তো, ধর্মে ঈশ্বরের কথা বলি তো, দর্শনে ঈশ্বরের কথা বলি, মানে ধারণা অর্থে, আরেকটা আদিবিদ্যক অর্থে। এই যে আমরা যখন এই তিন ধরনের ভাবে ব্যবহার করছি, সেই ক্ষেত্রে তুমি দেখো সবগুলোতে মানে পৌরাণিক অর্থে ব্যবহার করছি, আদিবিদ্যক অর্থে ব্যবহার করছি, ধর্মীয় অর্থে ব্যবহার করছি। আমি যদি পৌরাণিক অর্থে ব্যবহার করি, ঈশ্বর কথাটার অর্থ আছে। ধর্মীয় অর্থে যদি ব্যবহার করি, ঈশ্বরটার অর্থ আছে। যদি আমি আদিবিদ্যক অর্থে ব্যবহার করি, এখানে ঈশ্বর শুধু ধারণার বিষয়, এখানে ঈশ্বর শুধু ধারণার বিষয়। এরা ঈশ্বরের দাবি করে না, ঈশ্বর অমুক জায়গায় অস্তিত্বশীল এটা বলে না, ধর্মীয় অর্থে দাবি করে। পৌরাণিক অর্থে কোনো ঘটনা তুলে ধরে, তার বিবৃতি প্রসঙ্গে ঈশ্বরকে তুলে ধরে। যেমন আমাদের পুরাণে যেগুলো আছে, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণে ধরো যেসব গল্পগুলো আছে, সেখানে পৌরাণিক অর্থে ঈশ্বরকে নেওয়া হয়েছে, গল্প অর্থে। ঠিক আছে, এইগুলো একটা আলাদা দিক। আর আদিবিদ্যক অর্থে আমরা যে অর্থে ব্যবহার করছি, এই আদিবিদ্যক অর্থে যখন আমরা ঈশ্বরকে ব্যবহার করছি, তখন সেটা একটা সিউডো সেন্টেন্স বলতে পারি। এটা যাচাই করা যাবে না। এই অর্থটা কি বললাম বুঝতে পারলে? যদি আমি পৌরাণিক অর্থে নিই ঈশ্বর প্রসঙ্গটা, তাহলে অর্থ আছে। পৌরাণিক অর্থে কাকে নির্দেশ করে? ঈশ্বর মানে কি? অতিমানব সত্তা, যেটা আল্লাহ মানে কি? হযরত মুহাম্মদ মানে যার প্রেরিত দূত, অতিমানব সত্তা। ঠিক আছে, ধর্মীয় অর্থেও আছে। ধর্মীয় অর্থে এই যে আমরা অনেক সময় দেখবে কোনো একটা জায়গায় বা কারোর একটা কোনো রোগ হলো, সে তখন ঈশ্বরের মানে কোনো একটা জায়গায় গিয়ে অবস্থাপন করলো, ঠিক আছে, সেখানে গিয়ে মনোনিবেশ করে সে তার রোগ থেকে নিরাময় পাওয়ার চেষ্টা করলো, সে সম্পূর্ণভাবে নিজেকে সেখানে ঝুঁকে দিল। এগুলো ক্ষেত্রগুলো পুরোটা দাঁড়াচ্ছে ধর্মীয় অর্থে। এখানে তিনি যে ঈশ্বরকে যে অর্থে ব্যবহার করছেন, সেটা হচ্ছে ধর্মীয় অর্থ, যেটা এরা ব্যবহার করেছে বাইবেলে, মহাভারতে, গীতায়, এগুলোতে যেগুলো ব্যবহার হয়েছে ধর্মীয় অর্থে। আর আমি কি বললাম? আদিবিদ্যক অর্থে ঈশ্বর শব্দটা প্রয়োগের কোনো অভিজ্ঞতামূলক মানদণ্ড নেই আমাদের কাছে। তাই আদিবিদ্যক অর্থে ঈশ্বর বা শব্দটা অর্থহীন। ঠিক আছে, যদি তুমি ঈশ্বরের আমরা অন্য অর্থ করতে পারি, কিন্তু কোনো জ্ঞানার্থক অর্থ করতে পারবো না। আদিবিদ্যক ভাবে তুমি জ্ঞানাত্মক অর্থ করতে পারো না। তুমি ওই যে প্রথমে বলেছি যে তুমি তোমার কথাটা অনুসারেই দেখো, ইমোটিভ মিনিং আমাদের হতে পারে। আদিবিদ্যক বাক্যের ইমোটিভ মিনিং আমার ঈশ্বর এগুলোর আমার ইমোটিভ মিনিং থাকতে পারে। আদিবিদ্যক বাক্যগুলোর ইমোটিভ মিনিং থাকতে পারে, কিন্তু কগনিটিভ মিনিং কিছু নেই। অধিবিদ্যা তো জ্ঞান, পরম সত্তার জ্ঞান দেয়। তাহলে পরম সত্তার জ্ঞান যদি হয়, তাহলে সেই পরম সত্তার জ্ঞান আমাদের কোনোদিন সম্ভব নয়, বা সেই জ্ঞানগুলো আদৌ আছে কিনা আমার সেটা কোনো যাচাই করার কোনো অপশন নেই। আমি এই যে 6 ধরনের যাচাই যোগ্যতা আছে, তুমি বলে প্র্যাকটিক্যালি ভেরিফিয়েবল, প্রিন্সিপালি ভেরিফিয়েবল, সবলভাবে ভেরিফিয়েবল, দুর্বলভাবে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, কোনোভাবে যাচাই করার আমার কোনো অপশন নেই। তাই ওই ধরনের উক্তিগুলোকে এরা বলে, আদিবিদ্যক উক্তিগুলোকে বলে ছদ্ম উক্তি। ছদ্ম উক্তি বলবো না, আদিবিদ্যক উক্তিগুলোকে বলবো অর্থহীন। ঠিক আছে, আদিবিদ্যক উক্তিগুলো অর্থহীন, এগুলো হচ্ছে সিউডো সেন্টেন্স। হ্যালো, বুঝতে পারলে? স্যার ইংলিশটা কি বললেন একবার বলুন না? অর্থহীন বললেন, যে আদিবিদ্যক অর্থগুলো। আদিবিদ্যক বাক্যগুলোকে যদি বলি আমি সিউডো সেন্টেন্স, সিউডো প্রপোজিশন, মানে আরেকটা বলা হয় অর্থহীন, মিনিংলেস। ঠিক আছে, কোন অর্থহীন? বারবার কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় ভুল করে ফেলো না, যে পড়াগুলো নেট ওরিয়েন্টেড। কোন অর্থহীন? কগনিটিভ মিনিংলেস, জ্ঞানীয় অর্থহীন। ইমোটিভ মিনিং থাকতে পারে, কবিতা ঈশ্বর সম্পর্কে ব্যবহার হতে পারে ইমোটিভ মিনিং, ওখানে ঈশ্বরের আলাদা ইমোশনের সাথে সম্পর্কিত ইমোটিভ মিনিং থাকতে পারে, কিন্তু কগনিটিভ মিনিং নেই, কগনিটিভ মিনিংলেস।
এগুলো কারা বলছেন? বিশেষ করে যৌক্তিক প্রত্যক্ষবাদী তিনজনের নামটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এয়ার, কার্নাপ আর মরিস স্লিপ। এয়ার, কার্নাপ আর মরিস স্লিপ। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো তোমরা একটু রেডি করো। রাসেল, মুর, যৌক্তিক প্রত্যক্ষবাদী। এরপরে স্ট্রসনের একটা কথা যেটা বলছিলাম, যে যৌক্তিক প্রত্যক্ষবাদীর অধিবিদ্যার বাক্যগুলোকে অর্থহীন বলে দিল। কেন? এগুলো সত্যও নয়, মিথ্যাও নয়। যৌক্তিক প্রত্যক্ষবাদীর অধিবিদ্যার বাক্যগুলো অর্থহীন বলে এগুলো সত্যও নয়, মিথ্যাও নয়, তাই এগুলো অর্থহীন। স্ট্রসন কি করছেন? যে সত্য মিথ্যা এছাড়াও অর্থ থাকতে পারে, সত্য মিথ্যা ছাড়াও অর্থ থাকতে পারে। আর সত্য মিথ্যাহীন বলে সেগুলো অর্থহীন, সেইভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো। তারা অধিবিদ্যাকে দুটো দিক থেকে নিলেন। তারা বলতে পারে স্ট্রসন অধিবিদ্যাকে দুটো দিক থেকে ভাগ করে নিলেন, ডেসক্রিপটিভ একটা রিভিশনারি। ডেসক্রিপটিভ মেটাফিজিক্স যেটা বর্ণনাত্মক অধিবিদ্যা, আর একটা রিভিশনারি মেটাফিজিক্স, মানে সংশোধন করে একটা অধিবিদ্যক মতবাদ, একটা মতবাদকে সংশোধন করে আমি ঈশ্বর সম্পর্কে অন্য একটা মতবাদ তুলে ধরবো। এই ধরনের ঈশ্বর সম্পর্কে আলোচনা করলে সংশোধনাত্মক। কার কার মধ্যে আছে? বলছে যে ডেকার্ট, বার্কলে, এদের দর্শনের মধ্যে সংশোধনাত্মক অধিবিদ্যাগুলো স্থান পেয়েছে। সেখানে ডেসক্রিপটিভ কান্টের দর্শনে বর্ণনাত্মক অধিবিদ্যা, কান্টের দর্শনে বর্ণনাত্মক অধিবিদ্যাটা স্থান পেয়েছে। তাহলে অধিবিদ্যাকে যদি আমি বর্ণনাত্মক রূপে দেখি, বর্ণনাত্মক ভঙ্গিতে দেখি, তাহলে অধিবিদ্যাগুলো ঠিক আছে, অধিবিদ্যাগুলো অর্থহীন নয়। কিন্তু যদি অধিবিদ্যাগুলোকে আমি রিভিশনারি ভাবে দেখি, মানে সংশোধনাত্মক ভাবে দেখি, তাহলে সেই অধিবিদ্যাগুলো কোনো অর্থ নেই। তাই বলে যে আমি কোনো একটা বাক্য ওই যে যৌক্তিক প্রত্যক্ষবাদীর মতো সত্য আর মিথ্যা না হলে অর্থহীন, সেটাও আমি বলতে পারবো না। তার ধারণাগত অর্থ থাকতে পারে, তার ধারণাগত অর্থ থাকতে পারে, শুধু বাস্তবে সত্য বাস্তবে মিথ্যা এর সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, আদিবিদ্যক বাক্যগুলোর এরকম অর্থ থাকতে পারে। যদি অধিবিদ্যাকে আমি বর্ণনাত্মক ভাবে ব্যবহার করি, তাহলে তার ক্ষেত্রে থাকে। অধিবিদ্যাকে একদম পুরোপুরি বাদ দিতে চাইলেন না কে? এই ইএম স্ট্রসন। হিউমের ক্ষেত্রেও দেখেছিলাম, হিউম অধিবিদ্যার বিরোধিতা করতে গিয়েও সম্পূর্ণ বিরোধিতা করতে পারেননি। তিনি ভালো অধিবিদ্যাকে পোষণ করার কথা বলেছেন। আমি যখন দ্রব্য, কার্যকারণ এগুলো নিয়ে আলোচনা করবো, দ্রব্য, কার্যকারণ এগুলো কার বিষয়? জ্ঞানবিদ্যার বিষয় না অধিবিদ্যার বিষয়? অধিবিদ্যার বিষয়। তাহলে এই ক্ষেত্রে আমি অধিবিদ্যার বিষয়গুলোকে আলোচনা করতে পারি, আদিবিদ্যক বিষয়ের আলোচনাগুলো হতে পারে। কিন্তু যে অধিবিদ্যাগুলো মন্দ, যে অধিবিদ্যার চর্চা করলে, হিউমের একটা কথাই ছিল যে তুমি একটা বই নাও, ধর্মতত্ত্বের একটা বই নাও, যদি দেখো তার মধ্যে সংখ্যা বিষয়ে কোন আলোচনা আছে, বইটা রাখো। যদি তার মধ্যে দেখো সংখ্যা বিষয় নেই, প্রকৃতি বিষয় নেই, কোনো বিষয়কে এই আলোচনাগুলো নেই, তাহলে বইটাকে ছিঁড়ে ফেলো, নাহলে আগুনে ফেলে দাও। মানে ওই শুধু ঈশ্বর মঙ্গলময়, মুক্ত শুধু এইভাবে যদি বলে 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 গেছে, তাহলে সেই বিষয়টা বলছে অর্থহীন, সেটাকে তুমি ছিঁড়ে আগুনে ফেলে দাও। ওই বইটার কোনো মানে নেই। একটা দিককে তিনি বাদ দিচ্ছেন, কিন্তু আরেকটা দিককে তিনি রাখছেন। এই বিশ্লেষণ এরকম ভাবে বর্ণনাত্মক অধিবিদ্যার, মানে উনি একজন নিজেকে বর্ণনাত্মক অধিবিদ বলে মনে করেছেন, রিভিশনারি মেটাফিজিক্স বলে মনে করেননি। ঠিক আছে, আর প্রিয় বিশ্লেষণের ওই দুটো জায়গা ছিল। রাসেলকে খণ্ডন করছেন, যে একটা বাক্যের ব্যবহার, বাক্যটা আর বাক্যের উচ্চারণ তিনটের মধ্যে পার্থক্য করে একটা বাক্যের অর্থপূর্ণতা দেখাচ্ছেন, মানে ওই বিশিষ্ট বর্ণনাযুক্ত বাক্যের অর্থপূর্ণতা দেখাচ্ছেন। আর এখানে তিনি বর্ণনাত্মক বাক্যকে, মানে বর্ণনাত্মক অধিবিদ্যাকে সমর্থন করে বর্ণনাত্মক অধিবিদ্যার দিকে নিজেকে প্রস্তুত করছেন বা ঝুঁকে দিচ্ছেন। ঠিক আছে, এই জায়গাগুলো তাহলে স্ট্রসনের ফর্মাল সিস্টেম বলে কিছু আছে? ফর্মাল সিস্টেম বলো, তুমি কোন জায়গাটা বলতে চাইছো? আচ্ছা, মানে নেটের একটা প্রশ্ন আছে ফর্মাল সিস্টেম দিয়ে। Strawson explains in his book Logical Theory that the formal system are useful in applying one of the following. আরেকবার বলো। Strawson explains in his book Logical Theory that the formal system are useful in appraising one of the following. এবার অপশনগুলো বলো। অপশন এ তে দিয়েছে কনটেক্সট ফ্রি ডিসকোর্স, অপশন বি হচ্ছে কনটেক্সট বাউন্ড ডিসকোর্স, অপশন সি কনটেক্সট নিউট্রাল ডিসকোর্স।
দেখবে দুটো জায়গা মেন দেওয়া ছিল, ঠিক আছে? কিভাবে তিনি ডেসক্রিপটিভ মেটাফিজিক্সকে স্বীকার করছেন, আরেকটা হচ্ছে কিভাবে তিনি এই অ্যানালিসিসটা করছেন অ্যানালিটিক ফিলোসফিতে। এই অ্যানালিটিক ফিলোসফিতে তোমার এই জায়গাটা বিএফ এক্সপ্রেশনের ক্ষেত্রে স্থান পেয়েছে। এটা কোন দিক থেকে হয়, যে যখন আরেকটা জায়গায় তোমরা কনসেপচুয়াল ম্যাপিং বলে কিছু শুনেছিলে গিলবার্ট রাইলের? হ্যাঁ, কনসেপচুয়াল ম্যাপিং বা জিওগ্রাফিক্যাল ম্যাপিং। কনসেপচুয়াল চার্টিং, কনসেপচুয়াল জিওগ্রাফি, এগুলো পেয়েছো না? হ্যালো, সেই প্রসঙ্গে ডিস্ট্রশনের এক ধরনের বিশ্লেষণ আছে। ডিস্ট্রশন বলবেন যে একজন বিশ্লেষণকারী দার্শনিক, তার বিশ্লেষণের লক্ষ্য কি? তার বিশ্লেষণের লক্ষ্য হচ্ছে মানে উইটগেনস্টাইন বা এরা যেটা বলেছিলেন যে একজন রোগ নিরাময়কারী, ঠিক আছে? এই রোগ নিরাময়কারী এইভাবে তিনি না ধরে এখানে তিনি একটা তুলে ধরলেন অন্যভাবে, যে যেটা ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেই যে প্রত্যয়গুলো, সেই প্রত্যয়গুলো এবং তার ব্যবহার যথাযথভাবে তার প্রয়োগ করছি কিনা, সেই প্রয়োগটা, এইগুলো আমাকে দেখতে হবে। ভাষাটার অপপ্রয়োগ ঘটছে কিনা, এই প্রয়োগের দিকটাকে একটু লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র রোগ নিরাময়কারীর মতো করলে হবে না, ঠিক আছে? এইভাবে তিনি তার বিশ্লেষণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে গিয়ে, তোমার ওই যে কথাটা বলছো, আরেকবার বলো, তোমার ওই শব্দটার সাথে আমি খুব বেশি পরিচিত নয়, প্রথম শব্দটা বলো। হ্যালো, বলছি তোমার ওই প্রথম শব্দটা, অপশনগুলো বলবো, অপশনগুলো। প্রথম শব্দটা বলো, যে শব্দটা কথা বলো। ফর্মাল সিস্টেম। ফর্মাল সিস্টেম, মানে তোমার এই শব্দটার সাথে আমি মানে সরাসরি ভাবে পরিচিত নই। আমি যেটুকু মানে তোমার প্রশ্নটার থেকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটা যে উনি ওই প্রথমে বিশ্লেষণের যে ব্যবহারিক আমাদের যে প্রক্রিয়াটাকে দেখানো হচ্ছে, রাসেল মুর এইভাবে এরা যেভাবে বিশ্লেষণটাকে দেখছেন, তিনি সেইভাবে বিশ্লেষণটাকে না দেখে, রোগ নিরাময়কারী হিসাবে না দেখে, তিনি কিভাবে দেখতে চাইছেন এর ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে কিভাবে অপপ্রয়োগ থেকে আমরা একে বাঁচাতে পারি, সেইভাবে তিনি একে ব্যাখ্যা করতে চাইছেন, ঠিক আছে? এই বিশ্লেষণ প্রসঙ্গেই তিনি ওই বিএফ স্টেশনে বিশেষ করে একটা জায়গা আছে মোডালিটি আর কি বলে কনটেক্সচুয়ালিটি, এই জায়গাটার প্রসঙ্গ টেনে ধরে তিনি বিশ্লেষণটাকে সম্পন্ন করেন। তাহলে ওই হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। এই জায়গাটা একটু দেখবে, ঠিক আছে? তাহলে মানে বিএফ স্টেশন একজন ছিলেন, একে অর্ডিনারি কি বলে ল্যাঙ্গুয়েজ ফিলোসফারের দলে ফেলা যায়। একে ওই এদের মতো মানে কি বলে উইটগেনস্টাইন এদের মতো ব্যাখ্যা করা যাবে না। মানে উইটগেনস্টাইন যেমন অর্ডিনারি দলের মধ্যে রয়ে আছেন, এনাকে একটু ওদের থেকে আলাদা, যে প্রয়োগবাদের কথাটার মধ্যে একে যুক্ত করা যায় প্রয়োগবাদের সাথে, ঠিক আছে? দিয়ে তিনি হ্যালো 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 বুঝা তুমি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আসলে একজন আছে, তার একটু অসুবিধা হচ্ছে, কি মিউট করেনি বেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এবার তুমি যে কাজটা করবে, আমাকে এই প্রশ্নটা একটু পাঠিও। নেক্সট দিনে এর ফর্মাল অ্যানালিসিস যেটা আছে, ঠিক আছে, আমি সেখান থেকে একটু আলোচনা করব। কিন্তু আমাকে আগে এই শব্দটার সাথে আমি পরিচিত নই, আমি পিএফ স্টেশনের ওই জায়গাটা পড়িনি, ঠিক আছে? আমি ওটা একটু জেনে আমি বলবো। পিএফ স্টেশনের যেটা দুটো মেন জায়গা, একটা হচ্ছে তুমি ডেসক্রিপটিভ মেটাফিজিক্স এর ক্ষেত্রে, আর একটা পিএফ স্টেশনের অ্যানালিসিস আমরা কম পড়েছি, যেটা পড়েছি সেটা হচ্ছে রাসেলের থিওরি অফ ডেসক্রিপশনকে খণ্ডন করতে গিয়ে তার অন রেফারিং এ যে অ্যানালিসিসটা নিয়েছেন, সেই অ্যানালিসিসটা, ঠিক আছে? আমরা এখানে একটা জানবো পিএফ স্টেশনের একটা বক্তব্য বিষয় আছে বেসিক পার্টিকুলার সম্পর্কে। এই মানে অধিবিদ্যার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে যে মৌল প্রত্যয়গুলো, সেই মৌল প্রত্যয়ের বিশ্লেষণ করতে গেলে এই জায়গাটা উঠে আসবে। কারণ এই যে প্রায়োগিক বিশ্লেষণ, মানে এই যে কথাগুলো প্রায়োগিক বিশ্লেষণ, যদি আমরা প্রায়োগিক শব্দটা ব্যবহার করি, তাহলে আমরা যথাযথতা পাবো। হ্যালো, আর কিছু আছে? না।
এটা আমি হ্যাঁ, ঠিক আছে। যখন ইয়ে হবে আমি তোমাকে একটা ধারণা দিয়ে দেবো, আচ্ছা। ঠিক আছে? যাক, এগুলো তাহলে তোমরা রেডি করো। স্যার হ্যাঁ বলো। স্যার কগনিটিভিস্ট আর নন কগনিটিভিস্ট স্যার যাদের মানে যারা বলেছেন জ্ঞানীয় মূল্য আছে নৈতিক বাক্যগুলো তারা হচ্ছেন কগনিটিভিস্ট, আর যারা বলেছেন নৈতিক মূল্য নেই তারা হচ্ছেন নন কগনিটিভিস্ট স্যার। হ্যাঁ, একদম। তো স্যার তাহলে মুর হচ্ছেন নন কগনিটিভিস্ট। আবার এখানে একটা সমস্যা আছে, মোর বলে না যে ভালো প্রকৃতির নৈতিক প্রত্যয়গুলোকে আমরা কিভাবে জানতে পারি। মোর বলেন ভালো প্রকৃতির নৈতিক প্রত্যয়গুলোকে আমরা সজ্ঞার মধ্য দিয়ে জানতে পারি, সজ্ঞা বা সাক্ষাৎ প্রতিনিধিতা। তাই মোরকে ওই ইনটিউশনিস্টের দলে ফেলাবে, মোরকে নন কগনিটিভিস্টের মধ্যে ফেলবে না, ঠিক আছে? তাহলে নন কগনিটিভিস্ট স্যার কাকে বলতে পারি? একদম নন কগনিটিভিস্ট যদি হয় তাহলে এই যে প্রেসক্রিপটিভিস্ট যেটা, ইমোটিভিস্ট যেটা, এআর এরা আবেগবাদী, ঠিক আছে, আর এম এআর ইমোটিভিস্ট, এরা হচ্ছে সরাসরি আবেগ। নন কগনিটিভিস্ট। আর স্যার যদি কগনিটিভিস্ট বলা যায়? এই যে এআর ইয়ে কি বলে মিল, এরা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার বুঝেছি। বুঝেছো? স্যার হ্যাঁ স্যার। রিভিউশনারি মেটাফিজিক্সটা ওটার ডেফিনেশনটা একটু একবার বলবেন? রিভিশনারি মেটাফিজিক্স আমি বললাম যে খুব সাধারণভাবে নিয়ে নাও, যেটা তুমি ডেকার্তের দর্শনে পেয়েছো, যেটা বার্কলের দর্শনে পেয়েছো। বার্কলে আর ডেকার্ট এরা কি করেছেন, যুক্তিবিদ্যা প্রসঙ্গে একটা বাক্যকে বা একটা মতকে মানে সংশোধন করেছেন, দিয়ে আবার যে মতটা পোষণ করেছেন সেটাও অধিবিদ্যক মত। মানে ঈশ্বর সম্পর্কে একটা মতকে সংশোধন করেছেন, দিয়ে যে জায়গাটা গেছেন সেটা আর একটা। এই যে তাদের মতবাদ গুলো, তারা কি করেছেন, অধিবিদ্যার বাক্যগুলো সংশোধন করতে চেয়েছেন, সংশোধনাত্মক। আর বর্ণনাত্মকের বক্তব্যটা কি, আদিবিদ্যা অধিবিদ্যা যেভাবে আলোচনা করেছে সেই আলোচনাটাকে বর্ণনা করেছে, তাকে সংশোধন করেনি। ওদের ওদের মতবাদের মধ্যে ভুলটিক দেখাতে চায়নি, ওদের মতবাদের মধ্যে ভুলটিক দেখাতে চায়নি, ওদের মতবাদটাকে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? এটা কার দর্শনে দর্শন দেখাচ্ছেন, এটা পাওয়া যাচ্ছে বিশেষ করে কান্টের দর্শন। আর ওইগুলো পাওয়া যাচ্ছে রিভিশনারি মেটাফিজিক্সটা পাওয়া যাচ্ছে কার দর্শনে, সেটা বললাম ডেকার্ট আর বার্কলের দর্শনে, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে তাহলে এগুলো রেডি করো। স্যার আমরা কি মেটেরিয়ালটা পেয়ে যাবো? ম্যাটেরিয়ালটা হ্যাঁ তোমাদের কি স্যার ইয়ে করে দেবেন, ঠিক আছে? মানে কি বলে, আমার কাছে ওইভাবে টাইপ করে বা রেডি করা এই, তুমি যদি ওই মানে তোমাদের স্যার তোমাদেরকে টাইপ করে একদম পুরো রেডি করে দিয়ে দেবেন। আর যদি ওইভাবে প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, যেমন ভাবে সেই হাতে লেখা বা ওইভাবে যেগুলো ইয়ে করছিলাম ওটা আমি এখানে লিখে পাঠিয়ে দিতে পারবো। যদি প্রয়োজন হয় ওইভাবে বলবে, আমি পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ স্যার সেভাবে হলেও হবে। আর যদি কিছু বইয়ের নাম একটু বলে দেন। ঠিক আছে, ঠিক আছে, পড়ো, ঠিক আছে? রাখলাম তাহলে।